আমাদের একটা কেস হয়েছিল বোকারোতে, যেখানে মানে আমাদের অন্য একজন ইনভেস্টিগেটর গেছিল, ওকে মানে এইভাবে শুট আউট করা হয়নি, মানে দেখানো হয়েছে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো হয়ে থাকে। তো দুটো কেসে আমরা ক্র্যাক করে ফেলেছিলাম। আচ্ছা, তো ক্র্যাক করে ফেলেছিলাম বলেই আমাদের এটা ফেস করতে হয়েছিল। ছিল যে তন্দুরের মধ্যে বডিটাকে মানে কাটা হয়েছিল না পোড়ানো হয়েছিল, কিছু একটা ব্যাপার। আচ্ছা, মানে পুলিশ ইনভেস্টিগেট করে কোথাও বডি পায়নি, পরে ওই তন্দুর থেকে বডিটাকে পাওয়া গেছিল, ঠিক আছে। তুমি নিজেই চেষ্টা করে দেখো এটা, মানে নিজের সই পরপর 5 বার দেখো, কিছু না কিছু ভেরিয়েশন থাকবে অবভিয়াসলি, ঠিক আছে। একক সিমিলার হবে না। একটা ডেড বডি ছিল, একটা মেয়ে, মহিলায়, তার চেস্টে একটা স্ট্যাব, পেটে একটা স্ট্যাব, ভাজাইনার ঠিক পাশে একটা স্ট্যাব। চেস্ট আর পেট তো তাও মানা যায়, ভাজাইনার পাশে একটা স্ট্যাব। বাট আমার জবটা আরো ডিফিকাল্ট ছিল। আমাকে পরিবারের লোকজনকে বলতে হতো, মানে একটা আইডেন্টিফিকেশন প্রসিজার হয়, আমাকে বলতে হতো আপনি ডেড বডির সামনে দাঁড়ান, মুখটা খুলুন, হাতটা দিয়ে দেখান কি এটা আপনার মানে আপনাদেরই ফ্যামিলির। সেই জিনিসটা করা আরো ডিফিকাল্ট অবভিয়াসলি, ঠিক আছে। আমাকে বলতে হতো আপনি এইভাবে দাঁড়ান, মানে পোজ দিতে বলতে হতো, কারণ অবভিয়াসলি একটা পার্টিকুলার আমাদের এভিডেন্সের জন্য লাগবে। ফিল করলাম যে এবার তুমি কেউ কারোর পেছনে উঠলে একটা এরকম প্রেশার পড়ে না, একদম একটা ফিল করা যায়। হলো গিয়ে ঠিক ওই জায়গাটা কি আটকালো। আচ্ছা, ঠিক আছে, মানে ওই জায়গাটা মনে বসে গেল। আমি যখন ঘুরে দেখালাম তখন দেখি কেউ নেই। এটা ঠিক ওই 3টে 3:30 কথা রাত্রিবেলা, ঠিক আছে। কোড দিয়েছেন। এবার ফিঙ্গারপ্রিন্টে আমি যদি বলি 3টে বেসিক প্যাটার্ন হয়, ঠিক আছে। এবার প্রথমে আমরা দেখি প্যাটার্ন ম্যাচ করছে কি করছে না। যদি প্যাটার্নই ম্যাচ না করে তাহলে ওটা আর আমরা ভিতরে যাই না। আবার যদি প্যাটার্ন ম্যাচ করে যায়, বা প্যাটার্ন ম্যাচ করলেও যে এক তা নয়, প্যাটার্ন ম্যাচ করার পরও আরো অনেক ভিতরে জিনিস থাকে, ছোট খুঁটিনাটি, তখন আমরা দেখি জিনিস হয়। তো ল্যাবেও যেভাবে কাজ দেখাচ্ছে, মানে সিআইডি ডক্টর সালুকে দেখবেন অনেক কেস এরকম দেখবেন যে ও মানে কোনো একটা পাউডার আছে সেটা চেটে বলে দিল এটা কি। ওইভাবে হয় না, ঠিক আছে। ওইভাবে যদি হতো তাহলে সবাই এক্সপার্ট হয়ে যেত। অনেক কেস, যেমন অসুর একটা মানে আসুর বলে একটা ওয়েব সিরিজ এসেছিল, আসুরের ফরেনসিকটাকে দেখানো হয়। সেটা কিছুটা হলো আমি বলবো 20-30% হলেও কিছুটা আদতে ঠিকঠাক দেখিয়েছিল। বাট যদি তুমি অ্যাজ আ হোল যদি আমি বলি না, সেখানেও এটা দেখানো হয়েছিল পোস্টমর্টম বডি তোমার ল্যাবে চলে আসছে, ওইভাবে কাজ হয় না। ল্যাবে কোনোদিন বডি যায় না, বডি সবসময় পোস্টমর্টম মানে হসপিটালে আসে। তো আমরা সকলেই জানি যে ফরেনসিক ডিপার্টমেন্ট আর হচ্ছে অ্যানাটমি ডিপার্টমেন্ট, এইগুলোর মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। কিন্তু যারা হচ্ছে বেসিক মানুষ রয়েছে, নর্মাল যারা হচ্ছে এইসব ব্যাপারগুলো বেশি জানেন না, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই পোস্টমর্টম এবং হচ্ছে ফরেনসিক ডিপার্টমেন্টটাকে গুলিয়ে ফেলেন অ্যাকচুয়ালি। তো এইটা যদি একটু আমাদের দর্শকের সাথে ক্লিয়ার করে দিতেন খুব। বেসিক্যালি যেটা হয়, মানে আমি জব প্রোফাইলটা দিয়ে শুরু করছি, তাহলে খুব মানে ইজি হবে ব্যাপারটা বোঝা। যারা পোস্টমর্টম করে তারা হচ্ছে ফরেনসিক ডক্টর, আর যারা ল্যাবে কাজ করে বেসিক্যালি তারা হচ্ছে ফরেনসিক সায়েন্টিস্ট, ঠিক আছে। এবার দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? যারা ফরেনসিক ডক্টর, যারা পোস্টমর্টম করে, তাদের এমবিবিএস ডিগ্রিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো প্রথমে তোমরা এমবিবিএস করবে, তারপরে এমবিবিএস করার পর অনেকেই শুনে থাকে যে আমরা পিজিতে ভর্তি হবো, যেটাকে এমডি বলা হয়, ঠিক আছে, বা এমএস বলা হয়। সেখানে অনেক রকমের স্পেশালাইজেশন থাকে, কেউ গাইনোতে যায়, কেউ অর্থোপেডিক্সে যায়। সেইভাবে ফরেনসিক মেডিসিনও একটা স্পেশালাইজেশন। যারা ওখানে ওই স্পেশালাইজেশনটা করে তারা ফরেনসিক ডক্টর হয় এবং তারা গিয়ে পোস্টমর্টমটা করে। অন দ্য আদার হ্যান্ড, যেখানে ফরেনসিক সায়েন্টিস্ট যারা ল্যাবে কাজ করে, সেখানে এবার দুটোভাবে করা যায়। এক, তুমি যে কোনো বেসিক পিওর সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হতে পারে, বা তোমার ফরেনসিক সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হতে পারে। দুজনেরই ইকুয়ালি এলিজিবল ফরেনসিক ল্যাবে কাজ করার জন্য। তার জন্য তোমার বিএসসি থাকা দরকার, এমএসসি থাকা দরকার। এবার অনেক তার উপরে অনেক কিছু ব্যাপার থাকে, কোনো পোস্টের জন্য পিএইচডি দরকার পড়ে। এবার এখন একটা নতুন এক্সামিনেশন রয়েছে যার নাম ফ্যাট, সেটার থ্রুতেও তুমি যেতে পারো। আচ্ছা, ডিপেন্ড করে কোন ডোমেনে যাচ্ছ, কোন লাইনে যাচ্ছ। ফরেনসিক সায়েন্সের মধ্যে অনেক ডোমেন আছে, মানে বেসিক আমি যদি মোটা মেন ডোমেনগুলো ধরি 10টা থেকে 12টা ডোমেন আছে, ঠিক আছে। তারও সাব ডোমেন আছে। এবার তোমার ধরো কেউ ফরেনসিক কেমিস্ট্রিতে, তার কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডটা খুব দরকার। কেউ ফরেনসিক ফিজিক্সে আছে, তার ফিজিক্স ব্যাকগ্রাউন্ডটা দরকার। কেউ ফরেনসিক বায়োলজিতে আছে, তার বায়োলজি ব্যাকগ্রাউন্ডটা দরকার। তো ডিপেন্ড করছে যে তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, সেই বেসিসে তুমি ফরেনসিকের কোন ডোমেনে যাচ্ছ সেটা নির্ভর করে, জাস্ট ফর দি ফরেনসিক সায়েন্টিস্ট পোস্ট। অন দ্য আদার হ্যান্ড, ফরেনসিক ডক্টর যারা পোস্টমর্টম করে, তাদের এমবিবিএস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমবিবিএস করার পরই তারা স্পেশালাইজেশনে যেতে পারবে, যেখানে যদি ওরা ফরেনসিক মেডিসিন চুজ করে তবে গিয়ে তারা ফরেনসিক ডক্টর হবে এবং তারা পরে গিয়ে পোস্টমর্টম করতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স।
না, আমি অ্যাকচুয়ালি যেটা আর কি আরো বেশি করে আর কি ক্লিয়ার করতে চাইছিলাম, যে যেখানে ধরুন হচ্ছে পোস্টমর্টম হচ্ছে, সেইখানে কিন্তু সব আমরা মানে মেনলি আর কি যেটা দেখে থাকি মানুষের বডির উপর নিয়েই কাজ করা হয়। কিন্তু আমাদের এইখানে ফরেনসিক্সে মানে আপনি যেটা আর কি ভালো আমার থেকে আরো বলতে পারবেন, তো এইখানে মেনলি কি কি সাথে ডিল করা হয় যদি একটু আমাকে ক্লিয়ার ভাবে বলতেন। পার্টিকুলারলি ফরেন্সিক মেডিসিনের সাথে, মানে যারা পোস্টমর্টম করছে, হ্যাঁ, পোস্টমর্টমে আমরা যে বডি কাটি কেন, হুম। তিনটে জিনিস আছে। এক, ম্যানার অফ ডেথ, কজ অফ ডেথ, টাইম অফ ডেথ। একদম ঠিক আছে, এই তিনটে জিনিস তোমার যে পার্টিকুলার বডি, যদি কোনো একটা কেসে বডি ইনভলভ হয়, তাহলে এই তিনটে জিনিস তোমার পোস্টমর্টম থেকে আসবেই আসবে। ঠিক আছে, বাকি যা পুলিশের ইনভেস্টিগেশন আছে, বাকি যা এভিডেন্স আছে সেটা পরের ব্যাপার। বডি তোমাকে এই তিনটে জিনিস দেবে। এবার এই বডি থেকে এই তিনটে জিনিস বের করার যে মূল অথরিটি, সেটা হচ্ছে কেবল ফরেন্সিক ডক্টরদের কাছে। যারা ফরেন্সিক সায়েন্টিস্ট তারা কিন্তু করতে পারবে না। তাদের বডি কাটা মানে পোস্টমর্টম ব্যাপারটা ইজ অনলি অথরাইজ টু দ্য ফরেন্সিক ডক্টরস, যাদের একটা এমবিবিএস ডিগ্রি দরকার ব্যাচেলার্সে, আর মাস্টার্সে তাদের একটা ফরেন্সিক মেডিসিনের স্পেশালাইজেশন দরকার। এরাই করতে পারবে। এবার বডিটা কাটা হয় যেটা তুমি জিজ্ঞেস করছো, তার বেসিক তিনটেই কারণ। মানে ব্রডলি আমি যদি বলি, ম্যানার অফ ডেথ, কজ অফ ডেথ, টাইম অফ ডেথ, এটা হচ্ছে তোমার বডি তোমাকে দিতে পারে। এবার এই তিনটে যখন বেড়ে যায়, তখন পুলিশের কাছে তিনটে ক্লু চলে আসে, তার ওটার বেসিসে তখন আরো ইনভেস্টিগেশন হয়। এবার আমরা ফরেন্সিক ডিপার্টমেন্টে যে কাজগুলো হয় সেগুলো মেন মানে আর কি কোন জিনিসের উপর? এবার আমি যদি বলি ল্যাবে কি কাজ হয়, ল্যাবে অনেক ধরনের কাজ হয়। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্টের কাজ হয়, হ্যান্ডরাইটিং অ্যানালিসিস বলে একটা জিনিস হয়, মানে সিগনেচার ভেরিফিকেশন হয়। অনেকে শুনে থাকো যে চেক জালসই করেছে, জালসই ধরাটা এর মধ্যে পড়ে। ঠিক আছে, সেটাকে আমরা হ্যান্ডরাইটিং অ্যানালিসিস বলি, বা সিগনেচার ভেরিফিকেশন, হ্যান্ডরাইটিং ভেরিফিকেশন, অনেক নাম আছে, এটা আসে। তারপরে তোমার ফরেন্সিক ফিজিক্সের মধ্যে অনেক কিছু চলে আসে। ব্যালিস্টিকের পার্ট চলে আসে। ব্যালিস্টিক কি জিনিস? বন্দুক, গুলি, এগুলো ব্যালিস্টিকের পার্ট। ঠিক আছে, তারপরে তোমার ফিজিক্সের মধ্যে কি হয়, মানে কোনো ধরুন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টটা কি করে হলো তার একটা পুরো অ্যানালিসিস হয়, যেটাকে বলা হয় অ্যাক্সিডেন্ট রিকনস্ট্রাকশন। ওটা এটার পার্ট। তার মধ্যে অনেক কিছু ফিজিক্যাল এভিডেন্স ইনভলভ থাকে। ঠিক আছে, তার মধ্যে তারপরে ব্লাড এক্সামিনেশন চলে আসলো, তারপর বিভিন্ন বডি ফ্লুইড, যেটাকে আমরা সেমেন বলি, ভ্যাজাইনাল ফ্লুইড বলি, সালাইভা বলি, সোয়েট বলি, এগুলো সব এক্সামিনেশন যেটা হয় সেটা ফরেন্সিক ল্যাবে হয়। ঠিক আছে, এছাড়াও ফরেন্সিক সাইকোলজি আছে, ক্রিমিনাল প্রোফাইলিং আছে। ঠিক আছে, ফরেন্সিক এন্টোমোলজি আছে, মানে ইনসেক্ট, এটার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, এছাড়া আরো অনেক জিনিস আছে যেটার সাথে ফরেন্সিক ডিল করে। ফরেন্সিক অ্যাকাউন্টিং আছে, ফরেন্সিক অডিট আছে। ঠিক আছে, এবার ডিপেন্ড করছে কেসের মেরিট কি, তার উপরে মানে এই জিনিসগুলো আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ফরেন্সিক ডিপার্টমেন্টের সাথে আমরা হচ্ছে অ্যানাটমি বা হচ্ছে বলতে পারেন পোস্টমর্টম ডিপার্টমেন্টের একটা বেসিক ডিফারেন্স আমরা বুঝলাম। এবার আমি কি বলতে পারি যে ফরেন্সিক ডিপার্টমেন্ট এক পক্ষে ওটা হচ্ছে ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাথে পুরোপুরি লিঙ্ক আপ? শুধু ডিটেকটিভ না, আচ্ছা, ফরেন্সিক ডিপার্টমেন্ট পুরোপুরি ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে রিলেটেড। ল এনফোর্সমেন্ট এজেন্সিস কারা? সবাই যারা লকে প্রোটেক্ট করার জন্য দায়িত্বে আছে। তারা পুলিশ হতে পারে, ডিটেকটিভ হতে পারে, ঠিক আছে, আর্মি হতে পারে, তোমার আইবি হতে পারে, সিবিআই হতে পারে, সিআইডি হতে পারে, এনআইএ হতে পারে, ইডি হতে পারে, যারা লকে প্রোটেক্ট করার জন্য আছে। আচ্ছা, ঠিক আছে, তো ফরেন্সিক ডিপার্টমেন্ট সবার সাথে কোরিলেটেড। আর শুধু তাদের সাথেও না, কর্পোরেটদের সাথেও রিলেটেড, পার্টিকুলার ইন্ডিভিজুয়াল তুমি আমি আমাদের সাথেও রিলেটেড। ঠিক আছে, কোর্টের সাথেও রিলেটেড। মানে ফরেন্সিক এমন একটা জিনিস না যেটা সবার সাথে রিলেটেড। কারণ ফরেন্সিক নিজে একটা পার্টিকুলার সায়েন্স না, ওটা মানে একটা কম্বিনেশন, অনেক ডিসিপ্লিনস, অনেক ডোমেইনসের একটা কম্বিনেশন হচ্ছে ফরেন্সিক সায়েন্স। ঠিক আছে, তো শুধু ডিটেকটিভ নয়, সবার সাথে রিলেটেড। বাট তুমি যদি প্রিসাইসলি বলো তাহলে আমি বলবো ল এনফোর্সমেন্ট এজেন্সি। আচ্ছা, এই ফরেন্সিক ডিপার্টমেন্টে আপনারা আছেন এতদিন ধরে, তো ফরেন্সিক ডিপার্টমেন্টে থাকাকালীন আপনাদের কাছে নিশ্চয়ই এরকম প্রচুর কেস রয়েছে যেগুলো হচ্ছে আপনাদেরকে দ্বিতীয়বার ভাবতে মানে বাধ্য করেছে যে অ্যাকচুয়ালি অনেক কেস এরকম আছে। তো একটা এইরকম আপনার সব থেকে মানে কি বলবো চিন্তাদায়ক, বা যেটা আপনাকে অনেকবার ভাবতে বাধ্য করেছে যে এই কেসটা কিভাবে আপনারা সলভ আউট করেছেন? আচ্ছা, একদম মাথায় তো ঠিক এরকম আসছে না, মানে পার্টিকুলারলি আমি যদি বলি, আমরা রিসেন্টলি একটা কেস করেছিলাম, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট রিকনস্ট্রাকশন একটা কেস। অ্যাক্সিডেন্ট রিকনস্ট্রাকশন মানে এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তারা আমাদের হায়ার করেছিল। আচ্ছা, তো ওদের একটা গাড়ির ইন্স্যুরেন্স ছিল, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু ড্রাইভার আর যে তার খালাসি ছিল তাদের কিচ্ছু হয়নি।
আচ্ছা। সেটা হচ্ছে তাদের মেন সাসপেক্ট পয়েন্ট, তাই জন্য তারা আমাদের হায়ার করেছিল এটা দেখার জন্য যে এটা কি আদৌ সম্ভব কি সম্ভব না। হুম। এটা এমন একটা কেস যেখানে আমরা সবকিছু করেও আমরা কিছু করতে পারি না। আচ্ছা। ঠিক আছে, কারণ এখানে আমরা এমন ভাষায় ফেসে গেছি। তবে আমি একটা কথা বলে রাখি, ফরেন্সিক হচ্ছে এমন একটা জিনিস যেটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। আচ্ছা, ঠিক আছে। একদম, নালে তো প্রমাণ হ্যাঁ, মিটে যাবে। এবার এটা আমাদের কাছে আস্তে আস্তে প্রায় 1 মাস ডিলে হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। 1 মাস ডিলে হওয়ার পর আমরা সার্ভে করি, সার্ভে করার পর হ্যাঁ আমাদের লজিক্যালি আর যা যা তখন আমরা ফ্যাক্টস পেয়েছিলাম সেটার ভিত্তিতে আমাদের মনে হয়েছিল যে জিনিসটা তারা বলছে, ওই যা গাড়ির মালিক যারা বলছে আর যেটা আমরা বুঝতে পারছি সায়েন্টিফিক্যালি, সেটা কোথাও না গিয়ে ম্যাচ করছে না। যে ড্রাইভার ছিল বা যে খালাসি ছিল এমনভাবে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, তাদের কিছুটা হলেও কোনো চোট পাওয়া ইস মানে ম্যান্ডেটরি। একদম। ঠিক আছে, মানে তুমি দেখবে গাড়ির অবস্থা, আমি তোমাকে দেখাবো এটা পরে, মানে খুব বাজে অবস্থা। মানে কেবিন পুরো ইয়ে হয়ে গেছে, চেপটে গেছে, ড্রাইভারের সিট মানে সামনে চলে এসছে। ঠিক আছে, এমন অনেক কিছু হয়েছে। এবার আমরা যখন ইনভেস্টিগেট করতে যাই তখন প্রথম কেবিনের অবস্থা এমন ছিল যে কেবিনের ভিতরে একদম ঢুকতে পারিনি। ড্রাইভারের জায়গাটা বাইরে থেকে টুকটাকভাবে দেখা যাচ্ছে, আমরা দেখেছি, কিন্তু ওখানে ব্লাডের কোনো আমরা স্পটিং পাইনি। এবার যেহেতু আমরা 1 মাস পরে গেছি, অনেক কারণ হতে পারে, ওরা নিজেরাও মুছে দিতে পারে। ঠিক আছে, বা এমন ধুলো টুলো জমে গেছে যে পরে আর বোঝা যাচ্ছে না, এটাও হতে পারে। বা এটাও হতে পারে যে ব্লাড স্টেন এমন জায়গায় ছিল যেটা যেহেতু একটা কন্ট্রাস্টিং সার্ফেস, যেমন এই জায়গাটায়, এটা এবার তুমি এখানে একটা ছোট্ট ব্লাডের ড্রপ তুমি ছেড়ে দাও, অনেকদিন যদি না থাকে নেকেড আইটে বোঝা খুব অসুবিধা। ঠিক আছে, তো অনেক কারণ হতে পারে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হতে পারে। তো এই জিনিসগুলো ছিল, তো ওই জন্য আমরা ওখানে ব্লাডের অ্যাকচুয়াল স্পটিং নেকেড আইটে পাইনি। আর যেহেতু ভিতরে আমরা একদমই ঢুকতে পারিনি, তো ওইভাবে সার্চ করার মানে পসিবিলিটি ছিল না। তো আমাদের যা ওদের স্টেটমেন্ট দিয়েছে, যা আমরা ওখানে টুকটাক পেয়েছি, সেটার ভিত্তিতে আমরা যেটা দেখলাম যে না, এটা পাওয়া এভাবে সম্ভব, মানে এই মানে যেভাবে ওরা বলছে যে চোট লাগেনি, সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা আমাদের ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়ে দিয়েছি। তারপরে ওটাতে নিয়ে যখন আবার বারবার আমরা চর্চা করেছি, এমন অনেক জিনিস তথ্য বেরিয়ে এসছে, ঠিক আছে, যে কেসটাকে আরো জটিল করে দিয়েছে। কিন্তু আমাদের এভিডেন্স আমরা কিছু পাইনি। ঠিক আছে, এমন হয়েছে যে আমি যদি বলি, ড্রাইভারটা প্রথমে বলেছে যে আমরা মানে এক জায়গা থেকে এক জায়গায় গেছিলাম, ধরো সেখান থেকে আমরা গাড়ি আনলোড করে ফিরছি। ফেরার পর আমি প্রথমে ও বলেছিল যে আমাকে কেউ ওভারটেক করতে গেছে বাঁ দিক দিয়ে, আমি কন্ট্রোল করতে পারিনি বলে ওই গাড়িটার পেছনে গিয়ে মেরেছে। পরে যখন আবার ওকে ক্রস করা হয় তখন বলছে না, একটা গাড়ি দাঁড়িয়েছিল, আমি ওকে গিয়ে ঠুকেছি। আচ্ছা, ঠিক আছে, এরকম ভাবে ওরা স্টেটমেন্ট চেঞ্জ করতে থাকে। এবার যখন যেহেতু এবার ধরুন একটা গাড়ি দাঁড়িয়ে আছে আর একটা গাড়ি যদি ওকে গিয়ে মারে, একটা স্পিড মার্ক হয় যেটা টায়ারের মার্কটা, কিন্তু টায়ারের মার্কটা যেহেতু আমরা 1 মাস পরে গেছি তখন পাওয়া একদমই পসিবল না। তারপরে যে হোটেলের সামনে হয়েছে সেই হোটেলের মালিক আমাদের কোনো স্টেটমেন্টই দেয়নি। আচ্ছা, কিন্তু আমরা যদি আশপাশে আমরা ইনকোয়ারি করেছি, সবাই বলেছে একটা কথা, এরকম কিছু একটা হয়েছে। যেহেতু পুলিশ কেস থাকে, অনেকে বলতে চায় না। ওর একটাই কথা যে এই মানে যারা আশপাশের লোক ছিল তাদের একটাই কথা ছিল যে যেহেতু এই হোটেলের সামনে হয়েছে, ওই মালিক সব জানে। ওকে যখন আমরা অনেকভাবে ক্রস করেছি ও কোনো উত্তরই দেয়নি। তারপরে ওর উল্টো থেকে একটা পেট্রোল পাম্প ছিল, ওটা একটা সিসিটিভি ছিল, কিন্তু সিসিটিভি যখন আমরা খোঁজ করি তখন বোঝা যায় যে 15 দিনের ব্যাকআপ ছিল। কেসটা আমাদের কাছে এসছে 1 মাস পরে, তো সিসিটিভি ফুটেজ আমরা পাইনি। এবার খুব মানে যে ট্রাকটা ছিল সে একটা টোল গেট ক্রস করে। এবার টোল গেট থেকেও তোমরা যদি ফুটেজ পেতে চাও, 15 দিনের ফুটেজ পাওয়া যায়, তারপরে ওদের সার্ভার থেকে চলে যায়, মেন সার্ভারে চলে যায়। তো সেটা আমরা কোনো মতে বের করেছি, কিন্তু ওখানে ড্রাইভারের ফটো আমরা পাইনি, গাড়ির ফটো পেয়েছি। তার অনেক কারণ হতে পারে, মানে ভেহিকেলের হাইটের ব্যাপারে থাকে, ক্যামেরা পজিশনের ব্যাপারে থাকে। ঠিক আছে, তো এমন অনেক মানে ইনভেস্টিগেশনও ল্যাক ছিল, যেটা এক তো টাইম গ্যাপের জন্য ছিল, এক আমাদেরও হাত বাতা থাকে, কারণ আমরা প্রাইভেটলি কাজ করি। পুলিশ যেভাবে যে জিনিসটা করতে পারে সেটা আমরা হয়তো করতে পারি না। হ্যাঁ, তো এটা আমাদের জানা সত্ত্বেও যে না এখানে কিছু গড়বড় আছে, আমরা প্রুফ করতে পারি একটু ল্যাব করতে পারি। তো এটা একটা কেস ছিল যেটা আমাদেরকে অনেক খামিয়েছে, মানে আমরা 3-4 মাস এটা উপরে কাজ করেছিলাম। আরেকটা কেস এরকম ছিল যেটা আমরা ক্র্যাক করি। আচ্ছা, এইটা তার মানে সলভ আউট হয়নি? এটা সলভ আউট হয়নি, মানে এটা একটা মানে ওপেন কেস হয়ে থেকে গেছে, মানে আমাদের কোনো ফাইন্ডিং আমরা পাইনি। আরেকটা আচ্ছা, একটা কথা, এই যে ধরুন আপনাকে হায়ার করলো, ঠিক আছে, এটা পার্সোনালি আপনি ছেলে বলতে পারেন, না বলতে পারেন, ঠিক আছে, তো আপনাদের যে হায়ার করলো তার নিশ্চয়ই একটা রেভিনিউ রয়েছে, ঠিক আছে, তো আপনারা যদি হচ্ছে কেসটাকে সলভ আউট না করতে পারেন তো সেই রেভিনিউটার কি হয়? না, রেভিনিউ যেটা হয় সেটা থাকে। আচ্ছা, ঠিক আছে, এবার ধরো আমরা যে মানে আমরাই বলি না, আমাদের মতন যারা আরো ল্যাব আছে তারা কি করে, একটা কেস
করার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট চার্জ করা হয়, যেটা মিউচুয়ালি অ্যাগ্রি হয় আমাদের মধ্যে, যে আমাদের হায়ার করছে তাদের মধ্যে। সেক্ষেত্রে যেহেতু পার্টিকুলারলি যদি ইনভেস্টিগেশনের ব্যাপার থাকে, সেখানে ভিজিট যদি বলি, ধরুন আমি এখানে বেসড আউট কলকাতায়, এমন একটা কেস এসেছে যেটা ধরো নর্থ বেঙ্গলে আছে, ঠিক আছে, আমার একটা যাওয়া আসা লজিস্টিক্যাল খরচা আছে, ইনভেস্টিগেট করার একটা লজিস্টিক্যাল খরচা আছে, ঠিক আছে। সেই খরচাটা আমরা যখন রেভিনিউ এগ্রিমেন্টে আসি তখন একটা ওয়ান টাইম খরচা থাকে, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে এই কেসে যদি আমি পার্টিকুলারলি বলি, আমাদের 4-5 বার দৌড়াতে হয়েছে, এটা আমাদের নর্থ বেঙ্গলেরই কেস ছিল। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ওই যে পরে যে আমাদের এক্সট্রা খরচা হলো সেটা হয়তো আমরা পাইনি, যেটা আমাদের প্রথমে ডিসাইডেড ছিল সেটা অবভিয়াসলি সেইটা। আচ্ছা, আর এত মানে এই কেসটার কথা শুনলাম, তো এখন আমরা বলে উঠতে পারিনি যে আপনাদের হচ্ছে মেন ইনস্টিটিউটটার কথা, মানে হচ্ছে ফরেনসিবাস। তো ফরেনসিবাসটা এলো কোথা থেকে? ফরেনসিবাসের কাহিনী শুরু হয়েছে 2019 থেকে। আচ্ছা, ঠিক আছে। তো আমি যখন ফরেনসিক সায়েন্সে ঢুকি 2017 সালে, তখন মানে আমরা যে কোনো কোর্সই করি না কেন, যেটা মেইন স্ট্রিম না খুব একটা, এটা হয়তো আমরা নিজেদের এন্ডে রিসার্চ করি বা কারো কাছে কিছু শুনে আমরা তখন যাই। তো আমরা যখন গুগলে রিসার্চ করতাম, আমি পার্টিকুলারলি আমি আমার কথা বলছি, করেছি বা এই করেছি, তখন আমাদের একটা পারসেপশন দেওয়া হতো, আচ্ছা তুমি এটা করলে তুমি এই জিনিস করতে পারবে। যখন আমি এই কোর্সে আসি তখন আমি দেখলাম 99%ই একটা মিরর, ঠিক আছে। ওটা হচ্ছে মানে মানে পুরোটা ট্রায়াজ একটা, মানে কিছু ওরকম ব্যাপার নেই, কিছু নেই, অনেক কম্পিটিটিভ লাইন, মানে স্কোপ খুব একটা নেই, অনেক ব্যাপার ছিল 2017। তো তখন আমি ভাবি যে পরের বছর যখন আমাদের জুনিয়ররা এলো, আমার সাথে কথা বলতো বা আমার মতো সিনিয়রদের সাথে কথা বলতো, তখন হয়তো একজন দুজনকে আমি হয়তো গাইড করেছি বা বলেছি না ভাই এইভাবে করো লেগে। তো 2019-এর তখন ওই 17-18 থেকে ইউটিউবটা বুম হওয়া শুরু হয় ইন্ডিয়াতে, জিওটা আসার পরে। তখন আমি ভাবলাম ওয়াই নট ইন ইউটিউব। তো সেইভাবে ফরেনসিবাসটা শুরু হয়। তো এটার আগে নাম ছিল কসিস ফরেনসিবাস আমার ইউটিউব চ্যানেলে। কসিস ফরেনসিবাস অ্যাকচুয়ালি গ্রিক বা ল্যাটিন, ফরেনসিক সায়েন্সের গ্রিক বা ল্যাটিন টার্ম, সেখান থেকে ওটা আমার নেওয়া। পরে কসিস ফরেনসিবাস যেহেতু অনেক বড় নাম হয়ে যাচ্ছিল, তো ওই জন্য ওটাকে কেটে ফরেনসিবাস করা। যখন আমি ইনস্টিটিউটটা মানে আমার অর্গানাইজেশনটা শুরু করি, তো ফরেনসিবাস শুরু হয় অ্যাজ অ্যান ইউটিউব চ্যানেল। আচ্ছা, 2019 থেকে, ঠিক আছে। 2019-এ আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল অন ফরেনসিক সায়েন্স। ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার আমি বলতে পারি, ঠিক আছে। আমার পরে আরেকজন শুরু করে, তারপরে অনেক চ্যানেল চলে আসে। তারপরে ধীরে ধীরে আমি 2022-তে আই ট্রানজিশন ইন্টু অ্যান অর্গানাইজেশন। 2022 1st অগস্ট আমাদের ইনকর্পোরেশন হয়। তো 23 জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমাদের অপারেশন শুরু হয়। মানে এখন 2024 হিয়ার উই আর। আচ্ছা আচ্ছা, তো মানে শুনে ভালো লাগলো। বাট মেনলি যেটা হচ্ছে আমি বুঝতে পারলাম যে আপনার আর কি মোটিভটা সব থেকে বেশি ছিল। হ্যাঁ, আমার পারপাসটা আলাদা ছিল তখন। তারপরে ধীরে ধীরে পারপাসটা চেঞ্জ হয়ে যায়। এখন যেহেতু মানে আমার অর্গানাইজেশনে অনেক কাজ থাকার ফলে আমি ইউটিউবটা করতে পারি না অবভিয়াসলি, ঠিক আছে। বাট আমি করবো, খুব তাড়াতাড়ি আবার শুরু করতে পারি হয়তো। আচ্ছা আচ্ছা, তো মানে আমি অ্যাকচুয়ালি যেটা জিজ্ঞেস করতে চাইছিলাম আপনাকে, যে আপনার এই লাইনটার প্রতি ইন্টারেস্টটা কিভাবে জন্মালো? আমার ইন্টারেস্টটা না অনেক আগে জন্মেছে। তো আমার এক কাকু আছেন, যার এক বন্ধু ছিলেন ছোট, তিনি সিআইডিতে কাজ করতেন। আচ্ছা, ঠিক আছে। তখন আমি ক্লাস 5-6-এ পড়ি। তখন আমার কাকু আমাকে ওনার গল্প শোনাতো। I was very like intrigued ওটা দিয়ে। তো I used to like ask him কি করলে ওখানে যাওয়া যায়। তো তখন উনি আমাকে বলতেন যে ক্রিমিনোলজি পড়লে এখানে যাওয়া যায়। তো ক্রিমিনোলজি was something that I was introduced at first. তারপর ক্রিমিনোলজি থেকে I came into forensic science। মানে আমি নিজে একটু রিসার্চ করে তখন জানতে পারি আচ্ছা ক্রিমিনোলজি একটা জিনিস হয় আর ফরেনসিক আর একটা জিনিস হয়। তখন একটা শো আসতো সিআইডি বলে, সিআইডিতে ফরেনসিক সায়েন্সের ব্যাপারে ডক্টর সালুকে যদি তোমরা শুনে থাকো, তো ওনারও একটা তখন ইয়ে থাকে যে হ্যাঁ আচ্ছা। তারপরে ধীরে ধীরে নিজে রিসার্চ করা, তারপরে এই লাইনে আসা। আচ্ছা, যদি অ্যাজ এ মানে আমি নর্মাল পারসন, আমারও যদি ইন্টারেস্ট কোনোদিন জন্মায় যে আমিও হচ্ছে ফরেনসিক সায়েন্সের সাথে অ্যাটাচ হব, তো আমার আর কি করণীয় উচিত যে আমার এগুলো? আমি যদি একদম জব পার্সপেক্টিভ দিয়ে বলি, তোমার যদি ইচ্ছে হয় ফরেনসিক ল্যাবে, সরকারি ল্যাবে কাজ করবে, তাহলে আমার ফার্স্ট গাইডেন্স এটাই হবে যে ফরেনসিক সায়েন্সে এসো না ব্যাচেলার্সে। তুমি কোনো পিওর সায়েন্সের ব্যাচেলার করো, বিএসসি ডিগ্রি করো, সেটা তোমার ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, বায়োলজি হতে পারে। মাস্টার্সে তুমি ফরেনসিক সায়েন্স করতেও পারো, বা তুমি মাস্টার্স ওই পার্টিকুলার ফিল্ডেও করতে পারো, তাতে কিছু যায় আসে না।
কারণ আমাদের সরকারি ল্যাবে যে ক্রাইটেরিয়া আছে রিক্রুটমেন্টে, সেটা চলে যাচ্ছে 1960-70 দশক থেকে একই আছে। আচ্ছা, মানে একটা যে রেগুলেটরি বডি আমাদের ওরকম অ্যাজ সাচ নেই, কাউন্সিল নেই। রেগুলেটরি বডি আছে, ডিএফএসএস আছে, এনএফএসইউ আছে এখন, সেগুলো বাট যে ডিফাইন করা পার্টিকুলারলি ক্রাইটেরিয়া সেটা এখনো চেঞ্জ হয়নি। আচ্ছা, তো তাই জন্য কি হয়, যারা পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে তারা বেশি প্রেফারেন্স পায় রাদার দেন ফরেন্সিক সায়েন্স যারা বিএসসি তে ফরেন্সিক সায়েন্স পড়েছে, ঠিক আছে। এটা আমি শুধু সরকারি ল্যাবের কথা বলছি। আচ্ছা, মানে জাস্ট ফর আওয়ার ভিউয়ার্স, মানে আমাদের ফরেন্সিক সায়েন্স বলেও আর কি অ্যাকচুয়ালি একটা সাবজেক্ট অলরেডি বিলংস করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ফরেন্সিক সায়েন্স বলে হয়, ফরেন্সিক সায়েন্সে তুমি অনেক কিছু পড়ছো, ঠিক আছে, কিন্তু যখন তুমি ফরেন্সিক ল্যাবে কাজ করো তুমি পার্টিকুলার একটা ডোমেনে কাজ করো। এবার ধরো যে কেউ বায়োলজি ডিভিশনে কাজ করছে, তার যদি বিএসসি তে বায়োলজি থাকে বা জুলজি থাকে, তার মাস্টার্স ফরেন্সিক সায়েন্স স্পেশালাইজেশন বায়োলজি বা এমএসসি জুলজি বা বায়োলজি, যার বিএসসি তে বায়োলজি আছে সে প্রেফারেন্সটা বেশি পাবে। এইটা হচ্ছে ব্যাটার, ঠিক আছে। ওই জন্য মাস্টার্স তুমি ফরেন্সিকে করতে পারো, সেটা অসুবিধা নেই, কিন্তু যার ব্যাচেলার্স পিওর সায়েন্সে আছে সেই প্রেফারেন্সটা বেশি পায়। তার মূল কারণ এটাই যে রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়াটা এখনো চেঞ্জ হয়নি, ডিফাইন হয়নি। ওইটা ওই 1960 ওই আগেকার যা আছে সেখান থেকে একই চলে যাচ্ছে। এবার কিছু পার্টিকুলার ল্যাব অনেক সময় নিজেরা বের করে, তারা অপশন দেয় বিএসসি ফরেন্সিক সায়েন্সও আমরা গ্রাহ্য করবো, কিন্তু তার 2 বছর মিনিমাম বায়োলজি বা জুলজি একটা পেপার থাকতে হবে। যদি বায়োলজি হয়, কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি পেপার থাকতে হবে। তো এই ব্যাপারটাও থেকে যায়। আচ্ছা, ঠিক আছে, কারণ যারা বিএসসি ফরেন্সিক সায়েন্স পড়ে তাদের মানে বায়োলজি একটা পেপার, কেমিস্ট্রি একটা পেপার, ফিজিক্স একটা পেপার শুধু একটা সেমিস্টারের জন্য থাকে, বা খুব জোর হলে 2টো সেমিস্টার, 2 বছর ধরে থাকে না। তো সেটা একটা তখন ড্রব্যাক হয়ে যায়। তো ওই জন্য প্রিফারেন্সটা সবসময় ওই যারা পিওর সায়েন্স তাদের বিএসসি তে তাদের দেওয়া হয়। এখন আশা করছি হয়তো আগে যেতে যেতে কিছু চেঞ্জ হবে না, অবভিয়াসলি। আচ্ছা, আপনাকে অনেকটা এলাবোরেট করে দিলাম। ওই হ্যাঁ। যে ইনসিডেন্টের কথা আপনি বলছিলেন, কেসটার যেটা কথা। হ্যাঁ ব্যাক করেছিলেন। তো এটা একটা ইন্স্যুরেন্সের কেস ছিল। আচ্ছা, তো এইটা অরুণাচলের কেস 2024 জানুয়ারি মাসে। খুব ইন্টারেস্টিংও, আর পড়তে তখন আমাদের অতটা ইন্টারেস্টিং লাগেনি, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা জেসিবি মাঝ মাঠে পুড়ে যায় হট করে। তো ফুল যদি কেউ মানে কিছু পুড়ে যায় অবভিয়াসলি একটা ডাউট থাকে, সেটাই আমরা গেছিলাম ইনভেস্টিগেট করতে। প্রথম আমরা যখন যাই, যখন আমরা সিনে যাই তখন মানে মেন শহর থেকে, এবার অরুণাচল এমনি একটা একটু হলেও ব্যাকওয়ার্ড জায়গা অ্যাজ কম্পেয়ার টু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, রেস্ট অফ দ্য ইন্ডিয়া, ঠিক আছে। তো সেখানে পৌঁছতেই আমার মানে ডিব্রুগড় এয়ারপোর্ট থেকে সেখানে পৌঁছতে আমার রাত হয়ে যায়, ঠিক আছে। এবার মেইন যে শহর থেকে অনেকটা ভেতর, গুগল ম্যাপে ওই লোকেশনটা তুমি খুঁজেই পাবে না। ওটা তো আমি ওই যার মানে জেসিবি ছিল তার সাথে গেছিলাম, গিয়ে দেখলাম পুরো বাজে অবস্থা চলে গেছে, হয়ে গেছে। এবার জেসিবির 2টো হেডলাইট ছিল, হ্যালোজেন লাইট যেগুলোকে বলে, একটা ড্রাইভারের সাইডে আর একটা পাশে। পুরো জেসিবিটা জ্বলে গেছে, শুধু ড্রাইভারের সাইডে হ্যালোজেনটা জ্বলেনি। আচ্ছা, তার মানে এটা আমরা এখান থেকে কি বুঝতে পারি, এবার এখানেই ফরেন্সিক সায়েন্সের ব্যাপারটা চলে আসে, সাইন্টিফিক অ্যানালিসিস, যে এটা কি করে সম্ভব হয়। এটা অরিজিনটা এখান থেকে হবে, বা উইন্ড ডিরেকশনটা এখান থেকে হবে। সেক্ষেত্রে কি ছিল, উইন্ড ডিরেকশন আর অরিজিন দুটোই ওই জায়গাটায় ছিল। এবার ধরো এইখানে একটা কিছু শুরু হয়েছে, এবার যদি আমি এইটা পার্টিকুলারটা বাদ দিয়ে এই পুরো পুড়ে গেছে, তার একটাই কারণ হতে পারে এখান থেকে আগুন শুরু হলে আগুনটা এইভাবে স্প্রেড হবে, ঠিক আছে। এবার যদি উইন্ডটাও যদি এইদিকে থাকে তাহলে পেছনে তো আর ওর জ্বলার কোনো প্রশ্ন নেই। ব্যাপারটা ওখানে ওই রকমই হয়েছিল, ঠিক আছে। এবার যখন আমরা ইনভেস্টিগেট করি তখন আমরা ইনশিওর মানে যার গাড়ি ছিল তাকে যখন জিজ্ঞেস করা আছে আপনার গাড়ির 2টো চাবি কোথায়, ও প্রথমে বলে আমার 2টো গাড়ির চাবি বাড়িতে আছে। তারপরে যখন আমরা ড্রাইভারকে যে ছিল ওকে যখন আমরা কোয়েশ্চেন করি তখনও বলে ফেলে যে একটা চাবি তো পুড়ে গেছে, ঠিক আছে। একটা চাবি পুড়ে গেছে মানে তার মানে গাড়িতেই চাবি ছিল। এবার ওনাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় ছিলেন, তখন উনি বললেন যে ড্রাইভার ছিলেন, বলে আমি গাড়ি ওরকম রোজ ওই সময় দাঁড় করি আমি খেতে যাই। আচ্ছা, আপনি গাড়ি মাঠে ওরকম দাঁড় করে খেতে যাচ্ছেন দূরে, আপনি গাড়ির চাবিটা নিয়ে যাবেন না, ঠিক আছে। বললেন না আমি গাড়ির চাবিটা নিয়ে যাই, গাড়ির চাবিটা ওখানে ছিল। এবার গাড়ির চাবিটা যখন আমরা আরো ইনভেস্টিগেট করি ফার্দার, তখন মানে ওই ড্রাইভারের কনফেশনে বেরিয়ে আসে যে গাড়ির চাবিটা ওই ইগনিশন পয়েন্টেই লাগানো ছিল। আচ্ছা, ঠিক আছে। এবার ইগনিশন পয়েন্টে লাগানো আছে মানে কি, তুমি গাড়িটাকে মানে জেনে বুঝে ওইভাবে তুমি ছেড়ে যাচ্ছ, এটা একটা এমভি অ্যাক্ট জিনিস আছে, মোটর ভেহিকেল অ্যাক্ট, তার আন্ডারে একটা নেগলিজেন্সের আন্ডারে চলে আসে। যে তোমার যেমন তোমারও দায়িত্ব, মানে ইন্স্যুরেন্সেরও যেমন দায়িত্ব আছে তোমার ক্ষয়ক্ষতি হলে তোমাকে টাকা দেওয়া, তেমনও এমভি একটা আন্ডারে তোমারও কিছু দায়িত্ব আছে নিজের গাড়ির খেয়াল রাখা,
এবার তুমি যে গাড়ি ওইভাবে ছেড়ে চলে যাও, একটা ওভার হিটিং এর জন্য ইঞ্জিন যদি আইডিয়াল পজিশনে থাকে, ওভার হিট হওয়ার জন্য শর্ট সার্কিট হতেই পারে। একদম ঠিক আছে, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স তোমাকে কেন টাকা দেবে? এটা তোমার নেগলিজেন্সের জন্য হয়েছে। ঠিক আছে, সেরকমই একটা কেস ছিল। এবার কি হয়, যেহেতু এবার আমরা ওটা ক্র্যাক করে ফেলি ওখানে, তো সেক্ষেত্রে রাত্রেবেলা মানে আমাদেরকে ফলো করা হয়েছিল। ঠিক আছে, তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল মাঝরাতে আমরা চেঞ্জ করে একটা অন্য হোটেলে যাই। অন্য হোটেলে এবার আমরা সারা রাত, মানে আমি একা ছিলাম, এবার আমার সাথে অন্য ছিল একটা লোকাল ছেলে ছিল। ঠিক আছে, তো আমরা সারা রাত জেগেছিলাম প্রায় 2-3টে, কারণ আমাদের পুরোনো হোটেল অব্দি ওরা চিনতো, ওরা রাত্রেবেলা ফলো করেছে। ঠিক আছে, ফলো করার পর মানে ওখানে দেখেছিলাম যে আশপাশে দাঁড়িয়েছিল। তারপরে আমরা ওটা যাওয়ার পর আমরা পেছনে একটা রাস্তা ছিল, ওটা দিয়ে বেরিয়ে আমরা অন্য হোটেলে যাই। ওখানে রাতটা কাটে। আমরা পরের দিন ভোর 6টার সময় আমাদের গাড়ি ছিল, গাড়ি করে আমরা চলে আসতাম। ও চলে যেত বাড়ি, আমি আমার জায়গায় চলে যেতাম। যতক্ষণ না আমরা ওখান থেকে বেরিয়েছি ততক্ষণ উই ওয়ার লিটল টেন্স, বিকজ তুমি একটা জায়গায় যাচ্ছ, এবার ওখানকার পুলিশের ওর খোঁজ মানে চেনাশোনা আছে, ফায়ার ব্রিগেডে ওর চেনাশোনা আছে, তো মানে ওর ফ্যামিলি রিলেটিভের মধ্যেই পড়ে, ছোট জায়গা হলে যাওয়া। ঠিক আছে, তো সেটার একটা ব্যাপার ছিল যে মানে যদি এরকম কিছু হয় তোমার পুলিশ তোমার সাইডে থাকবে না। ঠিক আছে, তো আমাদের জবের পার্ট অ্যান্ড পার্সেল এটাও একটা। তো সিমিলারলি এরকম আমাদের একটা কেস হয়েছিল বোকারোতে, যেখানে মানে আমাদের অন্য একজন ইনভেস্টিগেটর গেছিল, ওকে মানে এইভাবে শুট আউট করা হয়, মানে দেখানো হয়। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো হয়ে থাকে। তো দুটো কেসে আমরা ক্র্যাক করে ফেলেছিলাম। তো ক্র্যাক করে ফেলেছিলাম বলেই আমাদের এটা ফেস করতে হয়েছিল। আরেকটা কেসের কথা বলছি, সেটা হচ্ছে মানে এমনি নর্মাল কেস, সিগনেচারের কেস। ঠিক আছে, একটা এখানকার নাম করা ইনস্টিটিউট, তার ডাইরেক্টর, ঠিক আছে, তিনি এমনভাবে সই করেছেন কোন একটা অর্ডারে যে তার উত্তরাধিকার হতে চলেছিল তার এগেনস্টে চলে যাচ্ছে। মানে ধরুন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগেনস্টে ওই ডাইরেক্টর কিছু একটা এমন হয়তো সার্কুলার বের হয়েছে, কিছু করেছে, কিন্তু সইটা এমনভাবে করেছে যেটা দেখে তুমি বলতেই পারবে না যে এটা ওর সই করা। সইয়ের স্ট্রাকচারটা ওর, ধরো না কারো সই জাল করতে গেলে আলাদাই হয়ে যায়, দেখে দেখে করছে কিন্তু আলাদাই হয়ে যায়। তো সেক্ষেত্রে মানে যিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো অন্য কেউ ওনার নাম নিয়ে এটা করেছে, সই জাল করেছে। যখন আমরা এক্সামাইন করি ওই সইটাকে তখন বোঝা যায় না, এটা জাল করা নয়, এটা উনি এমনভাবে সই করেছেন যাতে দেখে মনে হয় এটা জাল করা। তাতে কি হবে, মানে একটা তীরে দুটো পাখি মরে যাবে আর কি। প্রথম কথা মানে যদি এটা প্রুফ হয়ে যায় জাল, ওনার নামে এটা আসবে না। আর যদি এটা এমনি হয়ে যেত পাস, তাহলে যিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল তার ক্যারিয়ারে এফেক্ট হতে হবে। তো এরকমও কেস হয় যে নিজের সই এমনভাবে লেখো যাতে মনে হয় জাল, যাতে তুমিও ফাঁসবে না একদম, আর যদি কিছু হয়ও তোমার নামে কিছু আসবে। আচ্ছা, আমরা অনেক ইন্স্যুরেন্স এবং এরকম হ্যান্ডরাইটিং এর কেস শুনলাম। এবার যদি একটু মার্ডার কেসের দিকে আমরা যাই। মার্ডার কেসে দেখুন, মার্ডার কেসে না জেনারেলি আমরা ইনভেস্টিগেট করি না। আচ্ছা, ঠিক আছে, কেন করি না, তার অনেক লাইবিলিটিস আছে, মানে লিমিটেশনস আছে। প্রথম কথা, মার্ডার কেস ইজ এ গ্রুসাম ক্রাইম, ওটা পুলিশ কেস আর পুলিশ নিজেরাই ইনভেস্টিগেট করে। হ্যাঁ, কিন্তু আমার সৌভাগ্য এমন ছিল, সৌভাগ্য তো বলবো না অবভিয়াসলি, দুর্ভাগ্য হলো বা সৌভাগ্য হলো, মানে আমার যদি আমি এক্সপিরিয়েন্সে দেখি আমার সৌভাগ্য, কেসটা অবভিয়াসলি দুর্ভাগ্য। তো আমি মানে এখানে জয়েন করার মানে শুরু করার আগে আমি দিল্লিতে এক জায়গায় কাজ করতাম। ঠিক আছে, একটা প্রাইভেট ল্যাবে। তো পুলিশ নিজেদের ফরেন্সিক অ্যাসিস্ট্যান্সের জন্য হায়ার করেছিল আমাদের ফার্মটাকে। তো তখন আমিও গেছিলাম। ওটা দেখানো হচ্ছিল সুইসাইড, বাট ইনভেস্টিগেট করে পাওয়া গেছিল না আর কি ধাক্কা দেওয়া হয়েছিল। ধাক্কা দেওয়ার ফলে উনি পড়ে যান 3তলা থেকে, 4তলা থেকে। আচ্ছা, তো এরকম একটা কেস আমরা ইনভেস্টিগেট করেছিলাম, যেখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিলাম। ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার ফলে ওখানে প্রুফ হয় যে না, ওই গ্রিলে মানে যে মানুষটা ক্লেম করছে, মানে হাজব্যান্ড ওয়াইফের কথা, হাজব্যান্ড ক্লেম করছে আমি ছিলামই না বাড়িতে, আর বাকি যে মানে ওর যে শ্বশুর বাড়ি তারা ক্লেম করছে না আমার ডাউরির জন্য প্রেশারাইজ করা হতো, এই করা হতো, ওই করা হতো। তো মনে হয় ও হয়তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো পরে যেটা ইনভেস্টিগেট করে পাওয়া যায় যে রেলিং এ দুজনেরই ফিঙ্গারপ্রিন্ট ছিল, নতুন ফিঙ্গারপ্রিন্ট, ওই মহিলাটারও ছিল, হাজব্যান্ডেরও ছিল। তারপরে বাচ্চাদের মানে ইয়ে করা হয়, জেরা করা হয়। তো বাচ্চারা বলে ফেলে যে না বাবা ছিল, বাবা মা গেট বন্ধ করে ঝগড়া করছিল, এই করছিল। পরে এটা বের হয় যে না, ও ইচ্ছা করে ধাক্কা দেয়নি, যেহেতু ঝগড়াটা এমন জায়গায় চলে গেছে, হাতাহাতি হয়ে গেছিল, তো ওটা হোমিসাইডাল হয়ে গেছে। হোমিসাইডাল মানে যেটা অনিচ্ছাকৃত খুন। ঠিক আছে, মার্ডারে ওটাকে বলা যায়, কিন্তু মার্ডারের এক্সটেন্টটা আরো বেশি। আর ওটাতে মনে হয় উনি যেটা আর কি কেসটা খাবেন, সেটাতে অ্যাকচুয়ালি মানে
সেটা অনেকটা কম পাহাড়ের বলতে পারি আমি actually। হ্যাঁ, কিছুটা হলো স্বাস্থ্যটা কম হবে, শাস্তিটা কম, হুম, সেটাই। কিন্তু হুম, মিনিমাম 6 বছর তো। হুম, এবার কেস কতদিন চলছে তার উপরে ডিপেন্ড করছে। ওটা এখনো চলছে মনে হয় 2022-এর কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, মানে আগেই হচ্ছে আপনার সাথে যে কথাটা হলো, হুম। তখনই আপনি ওই বলছিলেন তাওয়া রুটির একটা কেস, যেটা ইউপি সাইডে হয়েছে। তন্দুর মার্ডার কেস, হ্যাঁ। 1995 সালে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটা যদি একটু আমাদের দর্শকদের বলতেন। ওটা না আমার এক্সাক্ট ডিটেলস আমার মনে নেই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ওটা আমাকে একটু দেখতে হবে। মানে যদি ব্যাপারটাও মানে হচ্ছে মানে কি ব্যাপারটা বলতেন? এরকম ছিল যে তন্দুরের মধ্যে বডিটাকে মানে কাটা হয়েছিল না পোড়ানো হয়েছিল, কিছু একটা ব্যাপার। আচ্ছা মানে পুলিশ ইনভেস্টিগেট করে কোথাও বডি পায়নি, পরে ওই তন্দুর থেকে বডিটাকে পাওয়া গেছিল। আচ্ছা, ঠিক আছে, এইরকম কিছু একটা ছিল। এক্সাক্ট ডিটেলস আর আমার ইনভেস্টিগেশনস এর ইয়েগুলো এখন মনে নেই, কারণ এটা অনেকদিন আগেকার কেস তো। একদম। কিন্তু অনেক ফেমাস কেস, মানে তুমি যে কেউ যদি গুগলে ইয়ে করে, টাইপ করে তন্দুর মার্ডার কেস, হুম। পেয়ে যাবে সব কিছু। আচ্ছা। তো আমরা আগেই আর কি ডিসকাস করলাম যে আমরা এই যদি ক্রাইটেরিয়াগুলো হচ্ছে ফিল করতে পারি, তো আমরা হচ্ছে এই ফরেনসিক সায়েন্সের মধ্যে আমরা এন্ট্রি নিতে পারবো। তো মানে আমি একটা কি বলবো, যদি স্যালারি স্কেলটা যদি আর কি বলা যেত, যে স্যালারি স্কেলটা মানে হচ্ছে কিরকম থাকতে পারে? ফরেন্সিক মানে ইন্ডিয়া, আমি যে পার্টিকুলার ইন্ডিয়ার কথা বলছি, ঠিক আছে, মানে ইন্ডিয়াতে ফরেন্সিক ব্যাপারটা এমন একটা ব্যাপার না, যে মানে আমরাই আমাদের শত্রু, সত্যি কথা বলতে। এই কথাটা হয়তো যদি আমাদের লাইনে অনেকে দেখে তো তারা ভালোভাবে নেবে না, বাট এটা সত্যি। তা অনেকগুলো কারণ আছে, ঠিক আছে। মানে আমাদের এখন ঘরে ঘরে প্রচুর ছেলে মেয়ে ফরেন্সিক করছে, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি এখন ধীরে ধীরে ফরেন্সিক সায়েন্স শুরু করেছে। কিন্তু 10 বছর আগে, 10 বছর 5 বছর আগেও যে স্কোপটা ছিল, সেটা যে খুব বেড়েছে তার তুলনায় সেটা নয়। এবার একটা ছেলে যদি সরকারি ল্যাবে কাজ করে, সেখানে দুভাবে কাজ করতে পারে, একটা পার্মানেন্ট, একটা কন্ট্রাকচুয়াল। এবার যারা কন্ট্রাকচুয়ালি ওখানে কাজ করছে, তাদের বেসিক স্যালারি 25 থেকে 30 হাজার, ডিপেন্ড করছে যে সে স্টেট গভর্নমেন্ট ল্যাবে কাজ করছে না সেন্ট্রাল গভর্নমেন্ট ল্যাবে কাজ করছে। সেন্ট্রাল গভর্নমেন্ট ল্যাবে করলে একটু বেশি, স্টেটে করলে একটু কম। এটা যারা কন্ট্রাকচুয়ালি কাজ করছে। ঠিক আছে, যারা পার্মানেন্ট হয়ে বসে আছে তাদের স্যালারি অনেক ভালো, কিন্তু সেই জায়গায় সবাই পৌঁছাতে পারে না। কয়েকটা ল্যাব, না আমাদের সরকারি যদি ল্যাব দেখি, সেন্ট্রাল গভর্নমেন্টে 8টা ল্যাব এখন, আর স্টেট গভর্নমেন্টে সব ল্যাব মিলিয়ে মানে যতগুলো স্টেট আছে কত হবে, 40টা হবে। আচ্ছা, এখন হয়তো টুকটাক কিছু বাড়ছে। তো তুমি ধরে নাও, মানে যদি 10,000টা স্টুডেন্ট থাকে, তো 40টা আর 8টা 50টা ল্যাবে যদি আমি ধরি, 50টা ল্যাবে হায়ার লেভেল পোস্ট কতগুলো হবে? যদি ঘরে আমি 3টেও 4টেও ধরি, তাহলে 200টা 10,000-এর মধ্যে 200 জন। আর শুধু 10,000 ফরেন্সিক সায়েন্স স্টুডেন্ট আছে। এখানে খেয়াল রাখতে হবে, যেটা আমি আগেও বললাম, আমাদের কম্পিটিশন শুধু ফরেন্সিক সায়েন্স স্টুডেন্ট নয়, যারা পিওর সায়েন্স তারাও, প্রেফারেন্সটা ওদের বেশি। ঠিক আছে, তো এখানে স্যালারিটা ইনিশিয়ালি যদি আমি বলি 3-4 বছরের এক্সপিরিয়েন্স কোথাও যেভাবে কাজ করে গেইন করতে পারো, তাহলে একটা ভালো স্যালারি তুমি পেতে পারো ফরেন্সিক ল্যাবে, সরকারি ল্যাবে, যদি তোমার মোটিভ হয় সরকারি ল্যাবে কাজ করা। এবার ফরেন্সিকের অনেকগুলো ইন্টারডিসিপ্লিনারি লাইনও আছে, যেমন ফরেন্সিক অ্যাকাউন্টিং হলো, ফ্রড ইনভেস্টিগেশন হলো, ঠিক আছে, ডিজিটাল ফরেন্সিক্স হলো, সাইবার সিকিউরিটি হলো, সাইবার ফরেন্সিক হলো, এগুলোতে না কর্পোরেটে অনেক স্কোপ আছে। ঠিক আছে, এবার যদি একটা পার্টিকুলার ছেলে মেয়ে ফরেন্সিক সায়েন্স করে যদি এইসব জায়গাতে ঢুকতে পারে, তাহলে একটা ভালো স্যালারিও এক্সপেক্ট করতে পারে, 3.5 4.5 স্টার্টিং। যদি ফ্রড ইনভেস্টিগেশন হলো, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, মানে ফরেন্সিক ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যদি হলো, ঠিক আছে, এইসব যদি লাইনে ঢুকতে পারে। ডিজিটাল ফরেন্সিক, সাইবার সিকিউরিটিতে আরও বেশি আছে। ঠিক আছে, আমি স্যালারিটা ওই জন্য এক্স্যাক্ট ওইভাবে বলা যাবে না, ডিপেন্ড করছে তুমি কোন ফরেন্সিকেরই কোন ডোমেনে কাজ করছো, তুমি কোথায় কাজ করতে ইচ্ছুক, আর তুমি কীভাবে কাজ করছো। ঠিক আছে, বাট যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 20-25 হাজার, মানে যে কোনো বেসরকারি কলেজ, ইউনিভার্সিটিতে বা কলেজে পেয়ে যাবে। সরকারি হলে আরও বেশি হবে, কিন্তু সরকারিতে পেতে গেলে তোমার নেট কোয়ালিফাই করতে হবে, তোমার এক্সপিরিয়েন্স লাগবে। বেসরকারিতে নেটটা তো লাগেই, অনেক সময় বিনা নেটেও হয়ে যায়, বিনা এক্সপিরিয়েন্সও হয়ে যায়। ঠিক আছে, তো এবার ডিপেন্ড করছে তুমি এক্স্যাক্টলি কী করতে চাও, কোন ডোমেনে যেতে চাও। অ্যাকচুয়ালি মানে আমার আর একটা দিকেও আর কি জিজ্ঞাসা ছিল, ধরুন মানে হচ্ছে এই ইন্ডিয়াতে ফরেন্সিক মানে হচ্ছে এই সায়েন্সটা, আমরা মানে আপনার কথাতেই শুনলাম যে মেনলি ওটা হচ্ছে লাস্ট 5 years
অর হচ্ছে লাস্ট 10 ইয়ার্স, মানে এটা খুব ডেভেলপমেন্ট করছে এই মুহূর্তে দাঁড়িয়ে? না, আমি বলবো হ্যাঁ 5 বছর 6 বছর আগে যা ছিল তার থেকে এখন অনেকটা বেশি আছে, কিন্তু অ্যাওয়ারনেস অনেকটা হচ্ছে, কিন্তু ওটার যে ক্যাপিটালাইজেশন করা ওটার উপরে সেটা হচ্ছে না। ঠিক আছে, মানে আমি 10 বছর 5 বছর আগেও যদি আমি যা আমার ভ্যাকেন্সিস ছিল যা ছিল সেটা যদি 10% 20% বেড়ে থাকে, আমার অ্যামাউন্ট অফ গ্র্যাজুয়েট যেটা বেড়েছে সেটা এক্সপোনেনশিয়ালি বেড়েছে, 100% 200% বেড়েছে। তো আগে তো অলরেডি 10% 20%-এর মানে আগের ব্যাচে যারা ছেলে মেয়ে ছিল তারাও আছে, নতুন বেরোচ্ছে তারাও আছে, কিন্তু সেই তুলনায় যে জব স্কোপটা বেরোনো সেটা বেরোচ্ছে না। আর ইভেন মানে আমরা যেটা শুনলাম যে রিক্রুটমেন্ট করার যে হচ্ছে প্রসিডিওরটা ওইটা সেই হচ্ছে 1960 আর 1970 থেকে আগেকার সেম সেমই চলে হয়ে আছে, মানে অফিসিয়ালি ওটাকে যে চেঞ্জ করা সেটা এখনো হয়নি। ঠিক আছে, মানে এখনো বেশিরভাগ ল্যাবেই ওই যারা পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদেরই প্রেফারেন্স দেওয়া হয় বিএসসি লেভেল। হ্যাঁ, এবার 5 বছরের মধ্যে এখন সরকারের অনেক প্ল্যানিং আছে, কারেন্ট যে গভর্নমেন্ট আছে তারা অনেক কিছুই করছে, ফরেন্সিক রিলেটেড নতুন ল বেরিয়েছে, ওখানে অনেক কিছু করা হয়েছে, প্রায় 2000 কোটি টাকার মতন বাজেট মানে অ্যাপ্রুভ করা হয়েছে ফরেন্সিক ডেভেলপমেন্টের জন্য। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে একটা করে মানে ইউনিট হবে অ্যাটলিস্ট ফরেন্সিকের, এমন অনেক কিছু প্রপোজালস আসছে, এবার কতটা কি কার্যকরী হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করছে। তো আগামী 5 বছর ইউ হ্যাভ টু লুক আউট কি কতটা কি হতে পারে, কারণ যেভাবে প্ল্যানিং হচ্ছে সেভাবে মানে প্ল্যানিং এ অনেক কিছু আছে, কতটা ম্যাটেরিয়ালাইজ হচ্ছে সেটা দেখা। আর ফরেন্সিক সায়েন্সের যতটা ডেভেলপমেন্ট হবে আমাদের ক্রাইমটাও তো অনেকটা পরিমাণে অনেক মানে যতটা অ্যামাউন্ট অফ কেসেস আছে না, মানে রেশিওটা তুমি শোনো 1:2 নাম্বার অফ কেসেস, 1 ম্যান পাওয়ার ইজ টু নাম্বার অফ কেসেস, সেটা 1:1000 চলে গেছে। সেটাকে যতটা মিনিমাইজ করা যেতে পারে ততটা আমাদের লাভ। ঠিক আছে, এবার তার জন্য আমাদের অনেক ম্যান পাওয়ার দরকার, অনেক ইউনিট দরকার, ফরেন্সিকের অনেক ইনভেস্টমেন্ট দরকার। সেটা এখন তো মানে আমাদের হোম মিনিস্টার যিনি আছেন অমিত শাহজি 2500 ক্রোর্স অ্যাপ্রক্স উনি একটা বাজেট অ্যাপ্রুভ করেছেন, তো কতটা ম্যাটেরিয়ালাইজ হচ্ছে সেটার উপরে নির্ভর করছে। প্ল্যান তো হয়েছে, প্ল্যানিং হচ্ছে, কিন্তু ম্যাটেরিয়ালাইজ যতক্ষণ না করছে ততক্ষণ আমরা কিছু করতে পারছি। হ্যাঁ, এবার তুমি যদি কম্পেয়ার করো, এবার অনেক সাউথ এশিয়ান কান্ট্রিজ আছে যার থেকে ইন্ডিয়ার ফরেন্সিক ব্যাকগ্রাউন্ডটা বা ডিপার্টমেন্টটা অনেকটা ভালো, কিন্তু তুমি যদি মানে ইন্টারন্যাশনালি কম্পেয়ার করো তাহলে অনেকটা পিছিয়ে। আচ্ছা, আমরা তো হচ্ছে অনেকগুলো কেসই শুনলাম, কিন্তু এমন একটা কেস মানে ধরুন যেটা মানে আপনার লাইফ এর বা আপনার হচ্ছে যতগুলো কেস আপনি দেখেছেন সেটার মধ্যে থেকে এক কথায় যদি বলি আমি সেরা, যে মানে সেইটাকে আপনি ক্র্যাক করতে পেরে মানে নিজেরও অ্যাকচুয়ালি আপনার খুব খুশি হয়েছে বা এরকম কিছু একটা? মানে আমি সব থেকে খুশি যেটা হয়েছিল আমার নিজের করা প্রথম কেস, যেটা আমি ফরেন্সিক বেসের আন্ডারে প্রথম কেস যেটা করি, সেটা একটা সিগনেচার কেস ছিল। ঠিক আছে, সেখানে কি হয়েছিল, আমার দুটো সই ছিল, দুটো সই দেখতে গেলে একদম হুবহু এক। ঠিক আছে, কিন্তু কিভাবে জাল করা হয়েছে বা দুটো সই যদি একদম হুবহু এক হয় সেটাও কিন্তু এক ধরনের জাল। ঠিক আছে, তুমি নিজেই চেষ্টা করে দেখো এটা, মানে নিজের সই পরপর 5 বার দেখো, কিছু না কিছু ভেরিয়েশন থাকবে। ঠিক আছে, একক সিমিলার হবে না, দুটো সই কিন্তু একেবারেই সিমিলার ছিল, কিন্তু ওটা কিভাবে জাল করা হয়েছিল সেটা বের করাটা হচ্ছে আমার কাজ ছিল। ঠিক আছে, আমি তো জাল বলে দিতে পারি, কিন্তু কেন সেটা অ্যাজ অ্যান এক্সপার্ট আমাকে সেটা এক্সপ্লেন করতে হবে। তো সেটা ক্র্যাক আমি কিছুতেই করতে পারছিলাম না, কিন্তু কী করে মানে লাস্ট মোমেন্টে কী করে করলাম সেটা আমাকে খুব স্যাটিসফাই করেছিল। সেটা হচ্ছে উনি যেহেতু মানে দুটো সই যেহেতু মানে একই রকম দেখতে, সেটার এগেনস্টে উনি আমাকে আরও একটা সেট ডকুমেন্ট দিয়েছিল যেখানে আরও সই ছিল। তো আমি সব সইগুলো ভালো করে দেখছিলাম ম্যাচ করার জন্য, যে এমন একটা সই লাস্ট পেজে একদম একটা কোনায় ছিল। ঠিক আছে, সেই সইটা যখন আমি দেখলাম, সইটা যখন ওটাকে নিয়ে আমি এই দুটো সইয়ের উপরে রাখলাম, একদম সুপার ইম্পোজ করে যাচ্ছে। সুপার ইম্পোজ করে যাওয়া মানে একদম ডিটো সেম। ঠিক আছে, তো এবার যে ডকুমেন্ট থেকে ওটা আমি দেখলাম সেই ডকুমেন্ট হচ্ছে অ্যাডমিটেড ডকুমেন্ট, মানে এটা অ্যাকচুয়ালি জেনুইন। ঠিক আছে, এবার ওই সইটা যখন আমি নিয়ে এর উপরে রাখলাম তখন দেখছি পার্টিকুলার এই দুটো যে সই আছে সেটা একেবারে সেম, একই ম্যানার, একই স্টাইল, একই পেন ফ্লো, সব কিছু আছে। তারপরে যখন ওই ডকুমেন্টটাকে ভালো করে আমি মাইক্রোস্কোপে, লাইটিংয়ে মানে আমাদের ইউভি চেম্বারে রেখে দেখলাম, তখন দেখলাম ওটার উপরে না মানে এইরকম প্রেশার দেওয়া আছে অনেক।
মানে ওইটাকে ওপরে রেখে ওটার উপরে হয়তো কোনো কার্বন পেপার বা কোনো ট্রেসিং পেপার বা এমনি কোনো কিছু ভোটা কিছু জিনিস, মানে পেন্সিল হতে পারে, এমনি হতে পারে, দিয়ে ওটাকে দিয়ে এইভাবে লাইন ড্র করা হয়েছে প্রেশার দিয়ে, মানে ইমপ্রেশনটা ওই পেজে চলে এসেছে, তারপর ওটাকে সাইন করা হয়েছে। তো এটা বের করেছিলাম, মানে এটা আমার প্রথম কেস, মানে অতটাও জটিল কিছু না, কিন্তু যেহেতু আমার প্রথম কেসটাই এরকম ইন্টারেস্টিং ছিল, ওই জন্য আমার সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন ওই কেসটা ছিল। বাট তুমি যদি বলো যে আমার এমন একটা কেস আছে যেটা আমাকে মেন্টালি খুব ইম্প্যাক্ট করে, ঠিক আছে, মানে যেটা আমি দিল্লির ব্যাপারে বলছিলাম, যখন আমি ওখানে কাজ করতাম, তো অ্যাজ আ ফরেন্সিক ফটোগ্রাফার আমরা যেতাম পোস্টমর্টম ভিজিটে। মানে আমরা পোস্টমর্টম করতাম না, আমরা প্রত্যেকটা পোস্টমর্টমে যদি আমি গাইডলাইন দেখি, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি হওয়া খুব জরুরি, ঠিক আছে। তো অনেকে করে না, সেটা আলাদা ব্যাপার। তো আমরা যেতাম প্রপার ফরেন্সিক ফটোগ্রাফি ফরেন্সিক ভিডিওগ্রাফি করার জন্য। তো সেইখানে একটা এরকম কেস ছিল যেটা মানে আমাকে মানে মেন্টালি খুব ইম্প্যাক্ট করে। সেটা হচ্ছে একটা ডেড বডি ছিল, একটা মহিলায়, তার চেস্টে একটা স্ট্যাব, পেটে একটা স্ট্যাব, ভাজাইনার ঠিক পাশে একটা স্ট্যাব। চেস্ট আর পেট তো তাও মানা যায়, ভাজাইনার পাশে একটা স্ট্যাব, ঠিক আছে। এবার যখন কেস স্টাডি আমরা করি, তখন জানা যায় যে ওই মহিলা একটা ছেলের সাথে রিলেশনশিপে ছিল, কিছু কারণবশত ওদের ব্রেকআপ হয়ে যায়, বা ফ্যামিলি মানেনি, যাই হোক ওদের মানে ব্রেকআপ হয়ে যায়, ঠিক আছে। তখন ওই মহিলাটা অন্য কাউকে বিয়ে করে চলে যায় অন্য কাছে, 2-4 বছর কেটেও যায়, একটা ছোট বাচ্চা হয়েছিল। তো সে তার বাড়িতে এসছে, এবার এটা ওই তার যে আগে বয়ফ্রেন্ড ছিল সে জানতে পারে। তার মনের মধ্যে 2-3 বছরে এত রাগ জমেছিল, মানে সে একটা চাকু নিয়ে সোজা ওই মেয়েটার কাছে চলে যায়। এবার সে তাকে এমনিও মারতে পারতো, সে এখানে স্ট্যাব করেছে, বুকে স্ট্যাব করেছে, ওটাতেও মারা যেত। ও বুকে পেটে স্ট্যাব করার পর শান্তি হয়নি, ও ইচ্ছা করে ওই ভেজাইনার ওখানে স্ট্যাব করেছে। আর যখন আমরা এই উন্ডের ডেপথটা এক্সামাইন করেছি, তখন দেখা যায় যেটা ভেজাইনাতে স্ট্যাব ছিল সেটা 6-7 ইঞ্চি। মানে কতটা অ্যাগ্রেশন, কতটা মানে মানে কি বলে গ্রাজ ছিল ওই ছেলেটার ভিতরে, যে এইভাবে মেয়েটাকে মেরেছে। মানে যখন পোস্টমর্টম করা হচ্ছিল ডক্টরদের সাথে, যখন আমার জবটা আরো ডিফিকাল্ট ছিল। আমাকে পরিবারের লোকজনকে বলতে হতো, মানে একটা আইডেন্টিফিকেশন প্রসিজার হয়, আমাকে বলতে হতো আপনি ডেড বডির সামনে দাঁড়ান, মুখটা খুলুন, হাতটা দিয়ে দেখান কি এটা আপনাদেরই ফ্যামিলির। সেই জিনিসটা করা আরো ডিফিকাল্ট অবভিয়াসলি, ঠিক আছে। আমাকে বলতে হতো আপনি এইভাবে দাঁড়ান, মানে পোজ দিতে বলতে হতো, কারণ অবভিয়াসলি একটা পার্টিকুলার আমাদের এভিডেন্সের জন্য লাগবে, ঠিক আছে। এই জিনিসটা করা আরো ডিফিকাল্ট ছিল। এবার এই পার্টিকুলার কেসে এটা আমার জন্য খুব ওভারওয়েলমিং হয়ে যায়। তো দ্যাট ওয়াজ ওয়ান কেস যেটা আমাকে মেন্টালি খুব এফেক্ট করে। আচ্ছা, মানে এইটার যদি সলভ আউট বা কিভাবে আপনারা ক্র্যাক করেছিলেন, এইটা কি বলা যেতে পারে? ক্র্যাক করেছিলাম মানে এটা অবভিয়াসলি ওটা ওপেন অ্যান্ড শাট কেস ছিল। আচ্ছা, মানে কালপ্রিট যে ছিল সে ধরা পড়ে গেছে, ঠিক আছে। কিন্তু যেভাবে ওকে মেরেছিল সেই পার্টিকুলার মানে ওয়েটা আর কি খুব ইম্প্যাক্টফুল ছিল, মেন্টালি চ্যালেঞ্জিং ছিল। আচ্ছা, এবার আরেকটা কথা, মানে আমাদের চ্যাটভিতে যদি আর কি আপনি ভিজিট করেন, তো দেখতে পারবেন অনেক কিছুই মানে ভৌতিক, অলৌকিক বা আমরা হচ্ছে ধর্মাবলম্বী অনেক ভিডিওই আর কি মেনলি আর কি করে থাকি। তো এই জোনারে আমাদের হচ্ছে অ্যাবসলিউটলি এটা ফার্স্ট ভিডিও। তো আমরা মানে যদি আমাদের চ্যাটভি ভিউয়ার্সের জন্য যদি আমি বলি যে এরকম কিছু একটা ইনসিডেন্ট, যেটা আমি বলছি না ভৌতিক হতে হবে, বাট মানে কি বলবো, একটু অলৌকিক টাইপের, বা ধরুন সেটার ব্যাখ্যাটা করা যায় না, তো এইরকম কি কোনো আর কি এক্সপিরিয়েন্স বা কিছু হয়েছে আপনাদের সামনে? কেস রিলেটেড কোনো হয়নি কিছু। আচ্ছা, কেস রিলেটেড এরকম কিছু হয়নি আমাদের সাথে। হ্যাঁ, মানে একটা জিনিস হয়, যখন মানে তুমি রেগুলারলি পোস্টমর্টম ভিজিট করতে থাকবে, তখন একটা মেন্টালি আর সাইকোলজিক্যালি একটা এফেক্ট হয়। সেটার জন্য অনেক কিছু হ্যালুসিনেটও করে, ঠিক আছে। তোমার হয়তো মনে হবে বা স্বপ্নে আসবে, সেটা হয়। সেটা এবার ডিপেন্ড করছে কে কতটা মেন্টালি স্ট্রং। মানে আমি সেই সময় দিল্লিতে 4 মাস আমি পোস্টমর্টম রেগুলার ভিজিট করতাম, অনেক ধরনের আমি কেস দেখেছি। প্রথম সেটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল মেন্টালি, কারণ তুমি মানে একটা ইম্প্যাক্ট থাকে, ঠিক আছে। বা তুমি যখনই এরকম জায়গায় যাচ্ছ কিনা, মানে অনেক কিছু হতে পারে। মানে সেটা তোমাকে মানে যেমন শ্মশান একটা জায়গা ধরা না, যেখানে অনেক ব্যাড স্পিরিট বা একটা জিনিস বলা হয় যে কিছু স্পিরিট থাকে যারা শান্ত হয় না, সেখান থেকে এলে ধরা পড়ে যায়। মানে অনেক তুমি হয়তো বেটার জানবে, আমরা তো আর্টিকুলেট করতে পারছি না। পোস্টমর্টমও কিন্তু সেরকম একটা জায়গা, ঠিক আছে।
অনেকের সাথে অনেক কিছু ঘটনাও হয়ে থাকে, তুমি দেখবে মর্গে গিয়ে চলে গেছে। আমার সাথে এরকম কিছু হয়নি, কিন্তু হ্যাঁ সাইকোলজিক্যালি একটা ইম্প্যাক্ট তো হয়েছিল। সিরিয়াস হয় এটা, আমি মানে অত মানে এটা খুব একটা কি বলবো, মানে আমার এক বন্ধু, তার এক ভাই সে সুইসাইডে মারা যায়, ঠিক আছে। ও যখন মারা যায় তো তারপরে কিছু আমরা এক্সপিরিয়েন্স করি। ওর বাড়িতে ওর যা 2 দিদি ছিল, তো ওই 2 দিদি যখন বাড়িতে এরকম আছে তো একটা স্মেল পাচ্ছিল, খুব বাজে স্মেল। শুধু ওরা দুজনই পাচ্ছিল, এমন জায়গাতে পাচ্ছিল যে বাড়িতে যেখানে ডিনার টেবিলে ও যে জায়গায় বসতো সেই জায়গা, বাজে স্মেল। হ্যাঁ, আর কেউ পাচ্ছে না। কিন্তু ও আমাকে বলেছে অনেকবার যে তুই পাচ্ছিস কি? বললাম না, আমি তো পাচ্ছি না, কিন্তু ওরা পাচ্ছিল। তারপরে যে বড় দিদি ছিল, সেও মানে মনে হচ্ছে রাত্রি 3টে, 2:30-3টের সময় ও মনে হচ্ছে ওর ভাইয়ের ও স্বপ্ন দেখছে, ভাইয়ের স্বপ্ন দেখে কথা বলছে। তারপরে যখন কথা বলছে, পাশ থেকে যে ছোট বোন ছিল, মানে যে আমার বন্ধু, সে ওকে একটু নাড়ালো, তখনও বুঝতে পারলো ও চোখ খোলা, ও এমনি কথা বলছে। সে ধর কি ও স্বপ্নে হয়তো কথা বলছে। তো এরকম টুকটাক আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছিল, বাট ওর বাড়ি আর আমার বাড়ি একটা বাড়ি ছেড়ে। আচ্ছা, তো আমি আমার বাড়িতে ছিলাম, আমার ঘরে ছিলাম। এবার বাড়ির পার্টিকুলার একটা মানে বেডে যাওয়া, আমার বাড়িতে আসতো, বেডের একটা পার্টিকুলার জায়গাতেও বসতো, মানে ধরো এটা যদি বেড হয় এই কোণে একটা বসতো, আমি ধরো এইভাবে শুয়ে আছি এখানে, ঠিক আছে, পেট উল্টো করে, মানে ওইভাবে আমি ফিল করলাম যে এবার তুমি কেউ কারোর পেছনে উঠলে একটা এরকম প্রেশার পড়ে না, একদম একটা ফিল করা যায়। হলো গিয়ে ঠিক ওই জায়গাটা কি আটকালো। আচ্ছা, ঠিক আছে, মানে ওই জায়গাটা মনে বসে গেল। আমি যখন ঘুরে দেখালাম তখন দেখি কেউ নেই। এটা ঠিক ওই 3টে, 3:30 কথা রাত্রিবেলা, ঠিক আছে। তো আমি প্রথমে কিছু অত ভাবিনি, পরে এটা একদিন হলো 2 দিন হয়েছে আমার সাথে। ওই মানে ততদিনও মানে ইয়েটা হয়নি, কাজ ওর শেষ হয়নি, তার আগেই তাদের ঘটনাগুলো। তো এই দুটো হয়েছে। তো কাজ শেষ হয়ে যাওয়ার পর যখন আমি কলকাতা ফিরে আসি, তখন একদিন স্বপ্নে, মানে দিনের বেলা আর কি, জানি না করে শুয়েছিলাম, হট করে সব মানে শুতে শুতে আমার মনে হলো যে ওর সাথে আমার দেখা হলো। আমি কোনো একটা জায়গায় বসে আছি, ও আমার সাথে দেখা হলো, ওকে আমি জড়িয়ে ধরলাম, ভাই তুই কেন এরকম করলি, চল মা বসে আছে। কাটটু চোখ খুলে গেল আমার একটা ফোন আই রিয়েলাইজ কি এটা স্বপ্ন ছিল এটা। তারপরে ওর বাড়িতে একজন পুরোহিত আসে, পুরোহিত আসার পর মানে অনেক কিছু বলে যে না, পিণ্ডদান ঠিক মতন হয়নি, আবার করে করতে হবে। তো সেটা গিয়ে আবার করা হয়, করা হওয়ার পরে তারপরে কিছু হয়নি। আচ্ছা, ওইটা মানে মার্ডারই ছিল, সরি মার্ডার না, ওটা সুইসাইড। হ্যাঁ, ওটা সুইসাইড ছিল, ওটা সুইসাইড ছিল। কিন্তু ও যে রেজটা নিয়ে সুইসাইড করেছে সেটা আর কি, মানে ওকে তৃপ্তি দেয়নি, একটা অতৃপ্ত ইয়ে নিয়ে ও মরেছে, সেটা একটা। যদি আরো ইনসিডেন্ট আমাকে শোনা। মানে আরো আমার করা না এমনি ইনসিডেন্ট হলেও চলবে? এমনি ইনসিডেন্ট হলেও চলবে। আমি বলছি, মানে আমি একটা দুটো ইনসিডেন্ট বলছি, ঠিক আছে। এই দুটো কোর্টের ইনসিডেন্ট। আচ্ছা, একটা আমার নিজের, আর একটা আমার মানে চেনা পরিচিত আছে, ঠিক আছে। এটা যে প্রথম যে ইনসিডেন্টটা বলছি, এটা আমার করা। সেটা হচ্ছে আমার কোর্টে ফার্স্ট অ্যাপিয়ারেন্স, আচ্ছা, আফটার স্টার্টিং ফরেন্সিক, ঠিক আছে। তো ফরেন্সিক ল্যাব যেটা স্টেট গভর্নমেন্টের আছে, তার একটা রিপোর্ট এসেছিল। তো রিপোর্টটা যেহেতু টেকনিক্যাল কিছু জিনিস ছিল, তো একজন লয়ার আমাকে হায়ার করে ওটাকে বোঝার জন্য। আর কোর্টে একটা জিনিস হয় ক্রস এক্সামিনেশন এক্সপার্টের, যে অপোজিট পার্টি যে থাকে, বা অপোজিট পার্টি হোক বা যে পার্টি ও রিপ্রেজেন্ট করছে সেই পার্টি হোক, তোরা চাইলে কোশ্চেন করতে পারে। তো অপোজিট পার্টি যে ছিল, যে আমাকে হায়ার করেছে, ওনার কিছু একটা ডাউট মনে হয়েছিল ওখানে করার জন্য। তো এবার কোর্টে কতটা ইম্পর্টেন্ট হয় কি তুমি যেটা রিপোর্টে লিখেছো সেটাকে সেইভাবে আর্টিকুলেট করা, যেটা এখান থেকে বোঝা যাবে। সেটা হচ্ছে, এবার ওনার রিপোর্টে ছিল একটা জিনিস এরকম এরকম হয়েছে। লাস্টে যখন উনি ওপিনিয়ন লিখেছেন, উনি একটা জিনিস টার্ম ইউজ করেছেন, দিস কুড বি, ঠিক আছে। এবার আমরা অনেক টেকনিক্যাল কোয়েশ্চেনও জিজ্ঞেস করেছিলাম, বাট আমরা ওই কুড বিতে খেলেছি না। কুড বি ইফ ইউ লিটারালি ট্রান্সলেট, তার মানে কি হয়, কি হতে পারে। যখনই ব্যাপারটা হতে পারে আর এটাই হয়েছে, দুটো তফাৎ হয়ে যায়। তো ওনাকে যখন ওই জায়গাটাকে ধরা হয় যে আচ্ছা আপনি একটা কথা বলুন, আপনি কি লিখেছেন এখানে, আমরা জিজ্ঞেস করেছিলাম। উনি বলছেন আমি দিস কুড বি এরকম এরকম। তো আমরা বললাম কুড বি মানেটা কি। উনি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন, সেটা ওনার দিক দিয়ে উনি ঠিকই করছেন, কিন্তু আমরা এবার আমাদেরকেও তো আমাদের কেসটা দেখতে হবে, মেরিটটা আমরা কি করে করবো। তো আমরা ওই কুড বিতে গিয়ে আটকে গেছিলাম। বলে আপনি কুড বি মানেটা বলুন না। এবার তুমি অ্যাজ অ্যান এক্সপার্ট তোমার জানা উচিত তুমি কি করে ওটাকে ডজ করবে। উনি
এক্সপিরিয়েন্স হওয়া সত্ত্বেও উনি ওই ট্র্যাপে চলে আসেন, উনি বলে দেন যে কোর্ট মানে হতে পারে। এবার কোর্টে যাই তুমি বলো না কেন সেটা রেকর্ড হয়। অবভিয়াসলি। এবার প্রত্যেকটা ক্রস এক্সাম হওয়ার পর যে পড়ছে সে সাজেশন দিতে পারে, যে এক্সাম অ্যান্সার দিচ্ছে সেও সাজেশন দিতে পারে। তো আমরা একটা মানে যেই উনি বলে দিয়েছেন যে হ্যাঁ কোর্ট মানে হতে পারে, তো উই গেভ আ সাজেশন টু দ্য কোর্ট, হি ইজ নট অ্যাকচুয়ালি শিওর অ্যাবাউট দি রেজাল্ট, দ্যাট ইজ ওয়াই হি ইউজ দিস টার্ম, দিস শুড বি লুকড অ্যাট দিস ওয়ে অ্যাজ ওয়েল। তো সেটা আমরা দিই। পরে 1 বছর পর আমি কয়েকদিন আগে ওনার সাথে কথা হলো, 1 মাস আগে, তখন উনি বলেন যে ওই কেসটা আমরা জিতে যাই বেসড অন দ্যাট। তো দিস ইজ আ ভেরি ফানি ইনসিডেন্ট। মানে ফানি এই জন্য, মানে আমরা অনেক টেকনিক্যাল কোয়েশ্চেন আমরা রেডি করেছিলাম, ওটাতে উনি ফাঁসেননি। বাট এমন একটা জিনিস যেটা উইচ ইজ নট ইভেন রেলিভেন্ট, উনি ওটাতে ফেসে গেছেন, অ্যান্ড দ্যাট চেঞ্জ দ্য মেরিট অফ দ্য কেস। এটা একটা হয়েছিল। এর আরেকটা ফানি ইনসিডেন্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে, মানে আমার একজন স্যার আছে, তো তিনি অনেকদিন ধরে কাজ করছেন এভাবে, দিল্লির কেস এটা। তো দিল্লি একটা কোর্ট এরকম কেস এসছে, একটা ফিঙ্গারপ্রিন্টের ব্যাপার ছিল। তো যে এক্সামাইন করেছে তাকেও আমরা চিনি, আর যে ওনাকে ক্রস করতে গেছে তাকেও আমরা চিনি। এটা কনফিউজিং যাতে না হয় আমি সেজন্য বলে দিচ্ছি। ধরুন ইনি একজন ক্লায়েন্ট, ইনি একজন ক্লায়েন্ট, ঠিক আছে। এবার এনার একটা কেস চলছে, ইনি একজনকে হায়ার করেছেন অ্যাজ একজন এক্সপার্টকে দুটো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার জন্য। উনি কি করেছেন, উনি ক্লায়েন্টের ফেভারে রিপোর্ট করে দিয়েছেন। আদতে দুটো প্রিন্ট কিন্তু ম্যাচ করে না, উনি বলে দিয়েছেন। এবার ইনি যে আছেন, ইনি আরেকজন এক্সপার্টকে হায়ার করেন ওনাকে ক্রস করার জন্য, যে আপনি যে রিপোর্টটা ঠিক বানিয়েছেন কি ভুল বানিয়েছেন সেটাকে এস্টাবলিশ করার জন্য, ঠিক আছে। বাট ইনি যাকে হায়ার করেছেন তারা দুজনেই একে অপরকে চেনে খুব ভালোভাবে, ঠিক আছে। এবার ইনি এমন রিপোর্ট দিয়েছেন, এবার ফিঙ্গারপ্রিন্টে আমি যদি বলি 3টে বেসিক প্যাটার্ন হয়, ঠিক আছে। এবার প্রথমে আমরা দেখি প্যাটার্ন ম্যাচ করছে কি করছে না। যদি প্যাটার্নই ম্যাচ না করে তাহলে ওটা আর আমরা ভিতরে যাই না। আবার যদি প্যাটার্ন ম্যাচ করে যায়, এবার প্যাটার্ন ম্যাচ করলেও যে এক তা নয়, প্যাটার্ন ম্যাচ করার পরও আরও অনেক ভিতরে জিনিস থাকে ছোট খুঁটিনাটি, তখন আমরা দেখি। এবার ইনি যদি এমন করে থাকতেন যে হ্যাঁ দুটো প্যাটার্ন ম্যাচ করছে, সেই বেসিসে উনি বলে দিতেন, তাহলে একটা জিনিস হতো। দুটো আলাদা প্যাটার্ন, ওটাকে উনি ম্যাচিং বলে দিয়েছেন, ঠিক আছে। এবার ওপেন অ্যান্ড শর্ট কেস এটা। এবার যিনি এনার যে ক্লায়েন্ট, মানে যাকে উনি হায়ার করেছেন এক্সপার্ট, এবার সে খুব একদম সিনিয়র এক্সপার্ট, সবার আমাদের স্যার হয় উনি যখন ওনাকে ক্রস করছেন, আচ্ছা আপনি বলুন কত ধরনের প্যাটার্ন হয়, ইনি বলছেন 3 ধরনের হয়। আচ্ছা 3 ধরনের, তাহলে এই দুটো বলুন, এই দুটো কি একই প্যাটার্ন আলাদা প্যাটার্ন? এবার উনি কোর্টে বলছেন এই দুটো একই প্যাটার্ন, ক্লিয়ার দেখা যাচ্ছে দুটো আলাদা প্যাটার্ন, ঠিক আছে। উনি বলছেন একই প্যাটার্ন, উনি তো এবার ইনি ক্রস করছেন, বলে আচ্ছা যদি একই প্যাটার্ন হয় তাহলে কি দুটো কি প্যাটার্ন, ধরুন একটা নাম বললো। সেটা বলার পর এবার যে স্যার ছিলেন আমাদের, যে ক্রস করছিলেন, তিনি ওখানে হেসে দেন। এটার পরে আর কিছু বলার নেই। তুমি বুকিশ যেটা এস্টাবলিশ ফ্যাক্ট সেটাকে তুমি যদি কনফিডেন্টলি না বলো না এটা নয়, তাহলে তো ওর উপরে কিছু বলা যায় না। মানে সূর্য পশ্চিম দিয়ে হ্যাঁ, তুমি ওনাকে ক্রস করছো, সূর্য কোন দিক দিয়ে ওঠে, উনি বলছেন পশ্চিম, বললেন না এটা পূর্ব, বলে না এটাই পশ্চিম দিক, পশ্চিম দিকটাকে উনি পূর্ব বলে যাচ্ছেন, তাহলে আর কিছু করার নেই না। একদম। তো ব্যাপারটা ওখানে গিয়ে হয়ে যাবে ওইভাবে। পরে ওই যে এসব হয়ে যাওয়ার পর উনি স্যারের কাছে এসে বললেন, স্যার কেন আমার কেন ক্ষতি করেছেন, ছেড়ে দিন না, কি আছে আপনার তো কিছু যাবে না, আমার চলে যাবে। তো এরকম ব্যাপারও থাকে, মানে নিজেদের মধ্যে একটা ব্যাপার থাকে। আচ্ছা, এটা তো মানে হচ্ছে নিজেদের মধ্যে আর কি চেনা পরিচিত যারা ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করে তাদের ব্যাপারটা শুনলাম, কিন্তু রিল লাইফে যেইগুলো আমরা ফরেন্সিক মানে যারা এক্সপার্টসের আমরা দেখে রাখি, যেটা আপনি বললেন ওই সিআইডি তে ডক্টরদের কথা, তো তারা তো দেখতাম যে মানে হচ্ছে তারা খুবই পরিমাণ এক্সপার্ট, মানে তারা এক একটা কেসকে মানে এত ডিটেলসে আর কি তারা গবেষণা করছেন যে সেই ব্যাপারগুলো নিয়ে মানে আমাদের মধ্যেও আর কি নিজের মধ্যেও খুব একটা সত্যি হাইক চলে আসতো। কিন্তু তাদের সাথে যদি আপনাদের যে ডিফারেন্সটা, মানে আদৌ কি ডিফারেন্স রয়েছে নাকি মানে আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। মানে যেটা আমি সিআইডির কেসটাই যদি ধরি, সিআইডিতে যেভাবে দেখানো হয়েছিল ডক্টর সালুকে, একেবারেই সেভাবে হয় না কিছু। প্রথম কথা, একজন শুধু একটা ফিল্ডেরই এক্সপার্ট হতে পারে, সব ফিল্ডের হতে পারে না। আর কেউ এভাবে ডাইরেক্ট ল্যাবে কেস পাঠাতে পারে না, একটা পার্টিকুলার প্রসিডিওর আছে, সে প্রোটোকল আছে, সেটা মেনটেন করতে হয়, ঠিক আছে। রিল লাইফে ওটাকে কমার্শিয়ালি ভাইবল করার জন্য অনেক কিছু এরকম এক্সট্রা
অ্যাডিং করা হয়, সাবট্রাকশন করা হয়। কিন্তু রিয়েল লাইফে যদি বলি এটা আদতে অনেকটা ডিফারেন্ট, এইভাবে কাজ হয় না। তার একটা পার্টিকুলার প্রসিডিওর আছে, একটা প্রোটোকল আছে, সেটাকে ফলো করতে হয়। সেটা ফলো হওয়ার পর চেন অফ কাস্টডি মেনটেন করতে হয়, ঠিক আছে, সব কিছু একটা রেকর্ড রাখতে হয়, তারপরে গিয়ে এইসব জিনিস হয়। তো ল্যাবেও যেভাবে কাজ দেখাচ্ছে, মানে সিআইডি ডক্টর সালুকে দেখবেন অনেক কেস এরকম দেখবেন যে ও মানে কোনো একটা পাউডার আছে সেটা চেটে বলে দিল এটা কি, ওইভাবে হয় না কাজ, ঠিক আছে। ওইভাবে যদি হতো তাহলে সবাই এক্সপার্ট হয়ে যেত। যাই হোক, তো হ্যাঁ মানে রিয়েল লাইফ যেটা দেখায় সেটা একেবারেই না, নট ইভেন 10%, 1-2% হতে পারে, হলেও হতে পারে, তাছাড়া নয়, পুরো জিনিসটাই আলাদা, ঠিক আছে। আর অনেক দেখবেন অনেক কেস, যেমন অসুর একটা মানে আসুর বলে একটা ওয়েব সিরিজ এসেছে, আসুরে ফরেন্সিকটাকে দেখানো হয়, সেটা কিছুটা হলো আমি বলবো 20-30% হলেও কিছুটা আদতে মানে ঠিকঠাক দেখিয়েছিল। বাট যদি তুমি অ্যাজ আ হোল যদি আমি বলি না, সেখানেও এটা দেখানো হয়েছিল পোস্টমর্টম বডি তোমার ল্যাবে চলে আসছে, ওইভাবে কাজ করে। ল্যাবে কোনোদিন বডি যায় না, বডি সবসময় পোস্টমর্টম মানে হসপিটালে আসে, সেটাই, ঠিক আছে। এরকম অনেক অদ্ভুত জিনিস দেখা হয়, মানে জাস্ট ওটাকে কমার্শিয়ালি ভাইবল করার জন্য, বা এমনও হতে পারে ল্যাক অফ প্রপার এক্সপার্ট গাইডেন্স ওদের কাছে নেই, সেটা হতে পারে, অনেক কিছু। কিন্তু রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে প্রচুর তফাৎ আছে। তো ধন্যবাদ, মানে আপনি এতটা আমাদেরকে টাইমটা দিলেন। আর যেটা নিয়ে আমরা প্রথমে শুরু করেছিলাম যে ফরেনসিক্স আপনার মানে হচ্ছে ইনস্টিটিউট, তো এইটার যদি ভিশনটা নিয়ে আপনি কিছু বলবেন। এটা ভিশনটা না, মানে আমার ফরেন্সিক বাসের প্রথম যে পারপাসটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা শুরু হয়, সেটা একটা এডুকেশন মানে অ্যাওয়ারনেস স্প্রেড করার পারপাসে শুরু হয়, যাতে আমরা যে ট্রান্সপারেন্সিটা আমাদের সময় পাইনি সেটা একটা পরে ছেলেমেয়েরা, প্রজন্মের ছেলেমেয়েরা পায়। এটা একটা প্রথম আমার পারপাস ছিল। সেই পারপাসটা অনেকটা ক্ষেত্রে আমি ইয়ে করার পর তখন আই থট কি প্রাইভেট ফরেন্সিক ল্যাব না, মানে ইন্ডিয়াতে যদি আমি বলি, দিল্লি সাইড বলো বা বম্বে বলো, ব্যাঙ্গালোর বলো, এইদিকে অনেকগুলো আছে। ইস্টার্ন জোন যেখান থেকে আমি বিলং করি, সেখানে মানে কলকাতা সাইডে একটাও নেই। তো সেটা আমার প্রথম পারপাস এখানে খোলা। দ্বিতীয় পারপাস এখানে খোলার আরেকটা জিনিস, যে আমি মানে ট্র্যাডিশনালি যে প্রাইভেট ফরেন্সিক ল্যাবগুলো যেভাবে কাজ করে আমি সেইভাবে করতে চাইনি, আমার একটা আলাদা পারপাস আছে করার, ঠিক আছে। আমি অনেক কিছু জিনিস করতে চাই যেটা হয়তো বাকি ল্যাবগুলো এখনো পর্যন্ত করছে না, ঠিক আছে। এবার এখানে একটা ট্রান্সপারেন্সি যেটা ছিল, যে মানে পেড ইন্টার্নশিপ একটা জিনিস চলে আমাদের ফিল্ডে, প্রাইভেট ল্যাবগুলো টাকা নেয়, টাকা নিয়ে তোমাদেরকে ইন্টার্নশিপ প্রোভাইড করে, কিন্তু আদতে ইন্টার্নশিপ যেটা ব্যাপারটা হয় সেটা হচ্ছে যেখানে তুমি গিয়ে কাজ শেখো, ঠিক আছে, কাজ করো। ইন্টার্নশিপের জন্য টাকা দিয়ে ইন্টার্নশিপ করার আমার মনে হয় না কোনো মানে হয়। তো সেই জন্য প্রথম যে জিনিসটা আমরা করি সেটাকে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা তুমি টাকা দিয়ে করছো সেটা একটা ট্রেনিং। তো সেই জিনিসটাকে একটা কারেকশন করার আমার একটা ইয়ে ছিল, সেটা আমরা করেছি কিছু মানে কিছুটা অবধি। কলকাতা বেসড পুরো ইস্টার্ন জোনকে কেটার করার জন্য একটা প্রাইভেট ল্যাব খোলা, যেটা ওইদিকে মানে অনেকগুলো আছে, এইদিকে একটাও নেই। এদিকের কেসগুলো যারা মানে প্রাইভেটলি যারা করায় তারা ওই দিক থেকেই লোকজনকে হায়ার করে নিয়ে আসতো। এবার আমাদের ল্যাবে আমাদের লাইনে যে অ্যামাউন্টটা ওরা চার্জ করে, ঠিক আছে, সেই অ্যামাউন্টটা মানে যদি কম্পেয়ার করা যায় সেটাও কম, কিন্তু একটা সাধারণ মানুষের জন্য সেই অ্যামাউন্টটা অনেকটা সময় বেশি হয়ে যায়। তো একটা মানে সব কিছুকে মাথায় রেখে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে একটা কোয়ালিটি সার্ভিস দেওয়া, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা আমার ভিশন ছিল সেটা হচ্ছে একটা ইকোসিস্টেম ক্রিয়েট করা, যেখানে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ছেলেমেয়েরা এখানে পড়বেও আর এখানে শিখবেও, সেই জিনিসটাকে ক্রিয়েট করা। তো সেটা আমার ফিউচার প্ল্যান। আপাতত আমার যে দুটো পারপাস ছিল সেটাতে আমাদের কাজ চলছে। ফিউচার প্ল্যানটা আমাদের সেটা, যে একটা ইকোসিস্টেম এখানে তৈরি করা, যেখানে ফরেন্সিকের নানান জিনিস আমরা ক্রিয়েট করব, রিসার্চ করব, আর ওটাকে ম্যাটেরিয়ালাইজ করার চেষ্টা করব। মানে যেটা প্রাইভেট যেটা ইউরোপ বলি বা ইউএস বলি, এখানে খুব প্রচলিত, সেটা হচ্ছে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ওখানে প্রাইভেট ল্যাবেও পুলিশরা গিয়ে কাজ করায়, জাস্ট টু মানে কি বলবো এক্সপার্টিট দি ইনভেস্টিগেশন। গভর্নমেন্ট ল্যাবের চাপ আছে, চলো প্রাইভেট ল্যাবকে হায়ার করে নিই। সেই জিনিসটা মডেলটা যাতে এখানেও একটা হয় সেটারও একটা প্রচেষ্টা আছে। আর এখানে তো গভর্নমেন্ট ল্যাবে প্রচুর চাপ। মানে গভর্নমেন্ট ল্যাব একা নিজে পড়ে উঠতে পারবে না, তোমার একটা প্রপার পার্টনারশিপ দরকার আছে। আমি বলছি না যত প্রাইভেট ল্যাব আছে সবাইকে দিয়ে দাও, একটা কাউন্সিল হোক, কাউন্সিল একটা সার্টিফিকেশন বডি হোক, যে সার্টিফাই করবে যে তুমি যদি এই ক্রাইটেরিয়া মিট করতে পারো তোমাদেরকে আমরা কেস দেবো, সেই জিনিসটা হোক। এখন সেটা
একবারে তো হবে না, আর আমি একাও সেটা পারবো না। সেই জন্য আমাদের যত প্রাইভেট ল্যাব আছে তাদের একসাথে আসতে হবে। বাট কিছুটা আমি আমার এন্ড থেকে যতটা করা সেটা আমি চেষ্টা করছি এখন, দেখা যাক কি হয়। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও জানাই। আর এখানেই আমরা ভিডিওটাকে এন্ড করছি। আর আশা করছি এর পরেও আমাদের ফরেন্সিক ওয়াশের সাথে আরও ভিডিও আসবে এবং নতুন নতুন কেসের কথা আমরা জানতে পারবো। তোমরা এটাও করতে পারো, হয়তো যদি আমাদের কাছে কোনো রকম কেস আছে, উই ক্যান টেক ইউ অ্যালং। তুমি দেখবে কি করে আমরা ইনভেস্টিগেট করি বা কি করে আমরা অ্যানালিসিস করি। একদম। সেটাও যদি তুমি তোমার ভিউয়ার্সদের দেখাতে চাও, উই আর ওপেন ফর দ্যাট। হ্যাঁ, সেক্ষেত্রে দুটো জিনিস আমরা মেনটেন করবো। এক তো কেস ডিটেলসটা আমরা যেটা মানে সেন্সিটিভ ইনফরমেশন সেটা হয়তো আমরা রিভিল করবো না। বাকি কি করে আমরা এভিডেন্স কালেক্ট করি, কি করে ইনভেস্টিগেট করি, কি করে অ্যানালিসিস করি, কি করে রিপোর্ট বানাই, সেটা আমরা তোমাদের ভিউজদের দেখাতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।